আসসালামু আলাইকুম। নাও শুনতে পাচ্ছেন? জি, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি। ওকে, তাহলে আমাদের একটু ছিল এটা টোটালটা আমি কারেকশন করছি। এখন হচ্ছে আমাদের গ্রুপে লাইভ স্ট্রিমিংটা চলমান আছে। তবে যারা গ্রুপে আছেন আমার কথা শুনতেছেন, আপনাদের একটা লিংক দেওয়া আছে দেখেন পোস্টের মধ্যে, যে জুম জয়েনিং লিংক। এটাতে একটু জাস্ট ক্লিক করলে হবে, আপনারা হচ্ছে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। হ্যাঁ, তো আপনারা আপনারা হচ্ছে জাস্ট জুম জয়েনিং লিংকে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন। আমার সাথে জয়েন করার যে কথা বলার অপশন যেটা, সেটা হচ্ছে পেয়ে যাবেন, একটু জয়েন করে ফেলুন। আচ্ছা, আমরা নেফ্রোলজির উপরে যে পাস টেস্টের কোশ্চেন গুলো আছে সেগুলো হচ্ছে মেইনলি সলভ করব। তো এমআরসিপি পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্নটা হয় অ্যাকচুয়ালি, সেই কোশ্চেন প্যাটার্নটা বর্তমান কোশ্চেন গুলো হচ্ছে পাস টেস্টের সাথে অনেকটা মিল আছে আর কি। হ্যাঁ, পাস টেস্টের সাথে অনেকটা মিল আছে। তো এই জন্য পাস টেস্টের কোশ্চেন গুলো হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি দেওয়া হয় আর কি। আর পাস মেডিসিনের কোশ্চেন গুলোর মধ্যে পাস মেডিসিনের যে বর্ণনাগুলো, সেগুলো তো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মাগরাবি যখন পড়ি তখন কিন্তু পাস মেডিসিনের যে বর্ণনামূলক যে পার্টটা, সেটা কিন্তু আমাদের পড়া হয়ে যায়। তো আমরা পাস মেডিসিন ব্যাচে পাস মেডিসিনের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করবো আর কি। হ্যাঁ, তো আর কি আমরা জাস্ট শুরু করি। ফ্যাক্ট হচ্ছে আমাদের এখানে 294 কোশ্চেন আছে। আমরা 3 দিন ইনশাল্লাহ সবগুলো কোশ্চেনে শেষ করতে পারবো। প্রথমে আপনারা যে কাজটা করবেন, কোনো একটা কোশ্চেনে কি চাইছে সেটা আগে একটু পড়ে নিবেন। তাহলে সিনারিটা পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে কোশ্চেন কি জানতে চাইছে, তাহলে ওই আকারে ওই বেসড ধরে আপনি সিনারিটা পড়লে আনসারটা খুব সহজে মিলাতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনাদের যাদের সাইড থেকে কিছু নয়েজ থাকবে বা নয়েজ হচ্ছে মনে করেন, তারা একটু নিজেকেই একটু মিউট করে রাখবেন। কারণ এটা আবার সবার ক্ষেত্রে দেখা যায় এই ভয়েসটা আমার ক্ষেত্রে আসে। আর যদি আপনারা না পারেন তাহলে আমি নিজেই মিউট করে দেবো আর কি। আচ্ছা, তো আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনটা লাগবে, ঠিক আছে? আফসানা আপু, তারপরে তাসনুবা আপু, ফয়সাল ভাই, শাহিন ভাই, সো সবাই আসলে আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন। আমি কোশ্চেন পড়বো, তারপরে আপনারা আনসারটা দিবেন। অপশন 5টা বলার পরে, 5টা অপশন বলার পরে আপনারা হচ্ছে আনসার গুলো দিবেন। কেন কোশ্চেন আনসারটা এরকম হলো, কেন হলো না, এই ব্যাখ্যাগুলো হচ্ছে আমি পরে এক্সপ্লেন বা ব্যাখ্যা করে দিব। প্লাস সাথে হচ্ছে নিচে কিছু এক্সপ্লানেশন থাকে, সেই এক্সপ্লানেশন গুলো হচ্ছে আমরা পড়বো আর কি। তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা, সেটাতে জানতে চাইছে হোয়াট উড বি এন অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন টু লিথোট্রিপসি in her case. A 30-year-old woman presents to the renal clinic. A dipstick urine shows the blood and protein. তাহলে dipstick করে ব্লাড পাওয়া গেছে ইউরিনে, প্লাস হচ্ছে প্রোটিন আছে। She is diagnosed with the renal calculi. So what would be an absolute contraindication to lithotripsy in her case? এক নম্বর হচ্ছে কার্ডিয়াক পেসমেকার, বি তো হচ্ছে পোরলি কন্ট্রোল হাইপারটেনশন, 3 নম্বর স্টোন ইজ দ্য ক্যালসিক্যাল ডাইভার্টিকুলাম, আনকারেক্টেড কোয়াগুলেশন ডিসঅর্ডার, সো পার্শিয়াল প্রক্সিমাল ইউরেটারিক স্ট্রিকচার। কোনটা হতে পারে? তার হচ্ছে ইউরিনে ব্লাড যাচ্ছে আর কি। হ্যাঁ, আনকারেক্টেড কোয়াগুলেশন ডিসঅর্ডার। আনকারেক্টেড কোয়াগুলেশন ডিসঅর্ডার, যেহেতু ব্লাড যাচ্ছে তাহলে এই এখানে যেগুলো আছে অপশন, সেগুলোর সাথে মোস্ট কোরিলেট করে যেটা, সেটা হচ্ছে আনকারেক্টেড কোয়াগুলেশন ডিসঅর্ডার। সো কোয়াগুলেশন ডিসঅর্ডার থাকার জন্য অ্যাকচুয়ালি দেখা গেছে ইউরিনের সাথে ব্লাড যাচ্ছে। হ্যাঁ, এটা আনসার আছে। এছাড়া আরো কিছু কন্ট্রাইন্ডিকেশন যদি বলে লিথোট্রিপসির ক্ষেত্রে, যেমন কোনো ইনফেকশন থাকলে তো আমরা হচ্ছে কিন্তু যে কোনো টাইপ অফ ইনফেকশন থাকলে কিন্তু এই প্রসিডিউরটা করতে পারি না। অথবা যদি পেশেন্টটা প্রেগনেন্ট লেডি হয়, তাহলে আমরা কিন্তু লিথোট্রিপসি করি না আর কি। ঠিক আছে, প্রেগনেন্ট লেডি, ইনফেকশন যদি থাকে, অথবা যদি লিথোট্রিপসি যেখানে স্টোনটা আছে তার পরবর্তীতে স্টোনটা পাস করার জন্য, হ্যাঁ, যদি কোনো অবস্ট্রাকশন থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে লিথোট্রিপসি করতে পারি না। ওনারা যে ব্যাখ্যাটা দিছে সেটা আমরা একটু দেখবো। বলছে যে lithotripsy is a treatment that involves the use of ultrasound waves to pass through the abdomen to break up renal calculi to ensure that the procedure is safe, or তাহলে আমাদেরকে এনশিওর হতে হবে যে এই প্রসিডিউরটা সেফ কিনা। Any uncorrected bleeding disorder is an absolute contraindication to lithotripsy. It is important to stop any oral anticoagulation such as clopidogrel or warfarin, or allow normalization of the clotting before the procedure.
তাহলে পেশেন্ট যদি কোনো কারণে অ্যান্টিকোয়াগুলেশন খায়, লাইক হচ্ছে ক্লপিডোগ্রেল বা ওয়ারফারিন, অথবা অন্য কোনো কারণে তার যদি ব্লিডিং কোনো কিছু থাকে, তাহলে সেগুলাকে হচ্ছে আমরা নর্মালাইজেশন করে তারপর হচ্ছে এই প্রসিডিউর গুলা করবো আর কি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে আসি। সো নেক্সট যে কোশ্চেনটা বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ হিজ ইলনেস, ইলনেসের কারণ কি? A 52-year-old diabetic patient on metformin, তাহলে ডায়াবেটিক পেশেন্ট সে metformin পাচ্ছে, complaints of feeling unwell, apart from diabetes mellitus he has no other medical history of note. So blood test result show blood sugar হচ্ছে 4.2 আর anion গ্যাপটা হচ্ছে 20। নরমাল anion গ্যাপ কেউ বলতে পারবেন কত নরমাল anion গ্যাপ? to 14 10 to 14 না, 10 to 12 থেকে 16 হ্যাঁ 12 থেকে 16 15 এরকম। তাহলে এখানে অ্যানায়ন গ্যাপটা হচ্ছে বেড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। সো ওরা জানতে চাইছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ হিজ ইলনেস, ডায়াবেটিক কিটোসিডোসিস, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, হাইপোগ্লাইসেমিয়া, ল্যাকটিক অ্যাসিডোসিস এন্ড টাইপ 1 ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। কোনটা হবে? ল্যাকটিক অ্যাসিডোসিস আচ্ছা, গুড। তাহলে এখানে ল্যাকটিক অ্যাসিডোসিস আনসারটা কেন হইলো? মেটফরমিন খাচ্ছে। এক্স্যাক্টলি, পেশেন্ট হচ্ছে আমাদের মেটফরমিন খাচ্ছে। সো মেটফরমিন হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস করে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার এমআরসিপি পরীক্ষা আসছে। হ্যাঁ, তাহলে মেটফরমিন খেয়াল রাখবেন যে ডায়াবেটিক পেশেন্ট বা সিকিডি পেশেন্ট অথবা কোনো পেশেন্টের যদি জিএফআর যদি 30-এর নিচে কমে যায়, তখন হচ্ছে আমাদের মেটফরমিনটাকে ইউজুয়ালি স্টপ করতে হয়, না হলে ল্যাকটিক অ্যাসিডোসিস করে। আর ল্যাকটিক অ্যাসিডোসিস হলে আমাদের হচ্ছে অ্যানায়ন গ্যাপটা বাড়বে না কমবে? পারবে হাই আয়রন গ্যাপ। হাই অ্যানায়ন গ্যাপ হবে, এই জন্য ওরা হচ্ছে এখানে একটা ক্লো হিসাবে হাই অ্যানায়ন গ্যাপ দিয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু হাই অ্যানায়ন গ্যাপ ডায়াবেটিক কিটোসিডোসিসের ক্ষেত্রে পাবো, কিন্তু এটা আনসার হবে না, কারণ পেশেন্ট হচ্ছে মেটফরমিন পাচ্ছে। ব্লাড গ্লুকোজ 4.2 হ্যাঁ, ব্লাড গ্লুকোজ 4.2 সেটা একটা পয়েন্ট আছে, রাইট। তারপরে হচ্ছে টাইপ 1 রেনাল টিউবুলার যে অ্যাসিডোসিস আছে, সেখানেও কিন্তু হাইপার ক্লোরোমিক মেটাবলিক অ্যাসিডোসিস হয়, বাট নরমাল থাকে নরমাল অ্যানায়ন গ্যাপ থাকে। এক্স্যাক্টলি নরমাল থাকে হচ্ছে এখানে অ্যানায়ন গ্যাপটা। সো ল্যাকটিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে মানে অ্যানায়ন গ্যাপটা হচ্ছে বেশি থাকে। The lactic acidosis can occur as a side effect of metformin therapy. It is particularly likely to occur in diabetic patient with renal dysfunction, liver disease, or heavy alcohol ingestion. তাহলে ডায়াবেটিক পেশেন্ট বা renal impairment থাকলে, লিভার ডিজিজ থাকলে, অ্যালকোহল যদি খায়, তাদের ক্ষেত্রেও এই ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে। আচ্ছা, ডিউ টু দ্য কমপ্লিকেশন এন্ড নাইস গাইডলাইনে রিকমেন্ডেড করছে অ্যাডাল্ট উইথ দ্য টাইপ 2 ডায়াবেটিস শুড হ্যাভ মেটফরমিন স্টপ যদি 30-এর নিচে জিএফআর কমে আসে। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, 30-এর নিচে যদি জিএফআর কমে যায়, তাহলে হচ্ছে মেটফরমিন স্টপ করতে হবে। আচ্ছা, কোন পেশেন্টের জিএফআর যদি 15-এর নিচে কমে আসে, তখন আমরা কোন ট্রিটমেন্টটা শুরু করব? ডায়ালিসিস। renal replacement therapy. রাইট, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি অর ডায়ালিসিস যেটা আমরা বলি, অথবা রেনাল ট্রান্সপ্ল্যান্ট আমরা যাব। Transplant. Yes. So there should be caution and metformin dose review if either GFR যদি 45 এর নিচে আসে, তখন মেটফরমিনের ডোজটা হচ্ছে ইউজুয়ালি কমাইতে হয় বা রিভিউ করতে হয়। There is a risk of sudden deterioration in the GFR. Okay. Next question আমরা আসি। পরবর্তী কোশ্চেনে জানতে চাইছে which of the following is the most appropriate intervention to reduce his serum uric acid in future? তাহলে serum uric acid এর লেভেলটা আমরা কিভাবে কমাতে পারি? কোশ্চেন হচ্ছে a 36 years old man presents with hematuria renal tenderness, তাহলে কি আছে? hematuria আছে, renal tenderness আছে। He later passes a urinary stone, তাহলে ইউরিন দিয়ে হচ্ছে তার স্টোন পাস করছে। সো পাস মেডিকেল হিস্ট্রি অফ নোট ইনক্লুড দ্য সিস্টোলিক হাইপারটেনশন ট্রিটেড উইথ ব্যান্ডোফ্লোমিথায়াজাইড, তাহলে হাইপারটেনশন আছে, ট্রিটমেন্ট পাচ্ছে থায়াজাইড দিয়ে। সো examination in the clinic unremarkable and his BP is 138/82, ভালো আছে বিপি, হাইপারটেনশন মানে থায়াজাইডে ভালো আছে বিপি। ইনভেস্টিগেশন রিভিলস দ্যাট হিজ ক্রিয়েটিনিন হচ্ছে 122, ভালো, ক্যালসিয়াম হচ্ছে 2.85 মানে বেশির দিকে আছে কিছুটা, আর ইউরেট লেভেল হচ্ছে 520, অনেক বেশি আছে।
So which of the following is the most appropriate intervention to reduce his serum uric acid in future? Haloperidol দিব নাকি চেঞ্জ অ্যান্টিহাইপারটেনসিভ টু অ্যামলোডিপিন নাকি কলসিচিন দিব নাকি ফুরোসেমাইড দিব নাকি পেনিসিলামাইন দিব কোনটা হবে? Change Antihypertensive to amlodipine. অ্যামলোডিপিন, right. তাহলে পেশেন্টের এখানে ইউরিক অ্যাসিডটা বাড়ার জন্য দায়ী কে? Bendoflumethiazide. বন্ডোফ্লোমিথায়াজাইড, সে হচ্ছে ইউরিক অ্যাসিডটা বাড়ার জন্য হচ্ছে দায়ী। আবার এই থায়াজাইড গ্রুপে যে মানে এগুলো আছে, ড্রাগগুলো আছে, এই ড্রাগগুলো হচ্ছে আমার হাইপার ক্যালসিমিয়া করে, ঠিক আছে? হাইপার ক্যালসিমিয়া করে, ব্লাডে হচ্ছে ক্যালসিয়ামের লেভেলও বাড়ায় দেয়। অর্থাৎ কোনো পেশেন্টের যদি ক্যালসিয়াম স্টোন থাকে, সেই ক্যালসিয়াম স্টোন যদি কোনো পেশেন্টের হয়, ঠিক আছে, তাদের প্রোফাইলেক্সিস হিসেবে কিন্তু থায়াজাইড ডায়াবেটিস দেওয়া হয়। কেন? কারণ হচ্ছে ইউরিন দিয়ে যেন ক্যালসিয়ামটা না বের হতে পারে, সেই ইউরিন দিয়ে ক্যালসিয়ামটাকে কিডনি দিয়ে সে হচ্ছে ক্যালসিয়ামটাকে ব্লাডের মধ্যে ধরে রেখে দিবে। যখন ক্যালসিয়ামটা কিডনি দিয়ে পাস করবে, তখন কিডনিতে অথবা ইউরেটারে কোথাও না কোথাও সেই স্টোন ফরমেশন করবে। এই জন্য ক্যালসিয়াম স্টোন কোনো পেশেন্টের ক্ষেত্রে ইনিশিয়ালি তো ফ্লুইড দেওয়া হয়, তারপরে যে ড্রাগটা দেওয়া হয় সেটা হচ্ছে থায়াজাইড ডায়াবেটিস গুলো হচ্ছে দেওয়া হয়। আর পেশেন্টের এখানে হেমাচুরিয়া এবং রেনাল টেন্ডারনেসের কারণটা কি? হেমাচুরিয়া এবং রেনাল টেন্ডারনেস বলেন তো? Renal stone. Due to renal stone, right. So আমরা এখন অ্যামলোডিপিনটাকে চেঞ্জ করে আমরা থায়াজাইডটাকে চেঞ্জ করে আমরা অ্যামলোডিপিন দিব, কারণ অ্যামলোডিপিনের এই ধরনের কোনো সাইড ইফেক্ট নাই। অ্যামলোডিপিন মেইনলি ভেসেলকে রিল্যাক্স করে, এল টাইপ ক্যালসিয়াম চ্যানেলের উপরে কাজ করে, ভেসেলকে ডায়ালেশন করে, সেভাবে সে হচ্ছে কাজ করে। সো আমরা এই জন্য অ্যামলোডিপিনে যাব। ভাইয়া এখানে কি ফুরোসেমাইড, এটা কি আনসার হবে না কেন? আচ্ছা, ফুরোসেমাইড আনসার হবে না কেন? কারণ ফুরোসেমাইড হচ্ছে আপনার স্পেশালি ক্যালসিয়ামকে ধরে রাখে না, প্লাস হচ্ছে ইউরিক অ্যাসিডকেও ধরে রাখে না, ঠিক আছে? ফুরোসেমাইড দেখেন এই পেশেন্টের ক্যালসিয়াম লেভেলটাও কিন্তু বেশি আছে, কারণ থায়াজাইড ডায়াবেটিস গুলো হচ্ছে আমার ক্যালসিয়াম লেভেল হচ্ছে ব্লাডে ধরে রাখে, ইউরিন দিয়ে ক্যালসিয়াম বের হতে দেয় না, প্লাস হচ্ছে ইউরিক অ্যাসিডকেও সে ধরে রাখে, কারণ হচ্ছে যার জন্য ইউরিক অ্যাসিডও আমাদের ইউরিন দিয়ে বের হতে পারে না। আরেকটা কথা মনে রাখবেন, থায়াজাইড ডায়াবেটিস গুলো হচ্ছে আমাদের ডিসলিপিডিমিয়া করে থাকে, ঠিক আছে? ব্লাডে যে এলডিএল বা টিজির পরিমাণ, এগুলা কিন্তু অ্যাবনরমাল করে দেয় থায়াজাইড ডায়াবেটিস গুলো। তো যেহেতু দুইটা পয়েন্ট হচ্ছে ফুরোসেমাইডের সাথে রিলেটেড না, সেজন্য এটা আনসার হচ্ছে না আর কি। This patient has the hypercalcemia and hyperuricemia, both of which may be related to the thiazide diuretics. Although the bendroflumethiazide have been effective in controlling the blood pressure, amlodipine is likely to be equally effective, and therefore the change therapy is appropriate. Yeah. Penicillamine কোন জায়গায় ইউজ করে বলতে পারবেন? পেনিসিলামাইন Wilson's disease. ইয়েস, উইলসন ডিজিজের ক্ষেত্রে পেনিসিলামাইনটি ইউজ করে। কলচিচিন কয়েকটা জায়গায় ইউজ করে, তার মধ্যে আপনার দুই একটা জায়গা বলেন তো কোথায় কোথায় কলচিচিন পাওয়া? হ্যাঁ, গাউট। আরেক ভাই বলছেন ব্যাচেটস, রাইট? এক্স্যাক্টলি, ঠিক আছে, ফ্যামিলিয়াল মেডিটেরিয়ান ফিভার। আরেকটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে পেরিকার্ডিটিস, ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট। এই চারটা ইন্ডিকেশন কলচিচিন থেকে পরীক্ষায় ঘুরে ফিরে আসে। তাহলে আমরা একটা হচ্ছে, আমরা যদি কোনো সিকিডি পেশেন্ট থাকে, ডায়াবেটিক পেশেন্ট থাকে, তাদের প্রোফাইলেক্স হিসেবে গাউটের পেশেন্টকে কলচিচিন দিব। তারপরে পেরিকার্ডাইটিস এর পেশেন্টে অ্যানেসাইড প্লাস হচ্ছে কলসিসিন ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে যাবে। তারপরে কোনো পেশেন্ট যদি ফ্যামিলিয়াল মেডিটেরিয়ান ফিভার হয়, অর্থাৎ যাদের মানে পেশেন্টের বাড়ি থাকবে হচ্ছে আপনার ধরুন ইটালির দিকে, অর্থাৎ মেডিটেরিয়ান যে রিজনটা আছে সেই রিজনটার দিকে, মানে তুরস্ক, ইটালি, ঠিক আছে, লেবানন, এই সকল সাইটের কথা বলবে, তাদেরকে কলচিচিন দিতে হবে। এবং ব্যাচের ডিজিজ যাদের থাকবে তাদেরকেও কলচিচিন দিতে হয়। সুপার ইম্পর্টেন্ট। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন আছে, which of the following diagnose fit best with this clinical picture? A 72-year-old woman presents acutely unwell to the emergency department. She has had gastroenteritis for a few days and has now developed a nosebleed. তাহলে একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম, nosebleed আছে। Past medical history of notes include the furosemide Ramipil prescription for systolic heart failure.
A full blood count and film reveals the evidence of red cell hemolysis হচ্ছে thrombocytopenia আছে and serum creatinine level হচ্ছে 219 তাহলে দেখেন একটা টায়ার্ড কিন্তু আমরা অনেকটা পেয়ে যাচ্ছি হ্যাঁ একটা হচ্ছে রেড সেল হেমোলাইসিস থ্রম্বোসাইটোপেনিয়া আর এখানে সেরাম ক্রিয়েটিনিন লেভেল হচ্ছে 290 renal involvement আছে which one of the following diagnosed fit best with this clinical picture acute dehydration furosemide toxicity granulomatous polyangiitis Haas or renal artery stent Hemolytic syndrome. তাহলে হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম তাই না সো দেখেন হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের ক্ষেত্রে কিন্তু একটা হিস্ট্রি দেয় সেই হিস্ট্রিটা কি থাকতে পারে একটু বলবেন আমাকে ডায়রিয়া ডায়রিয়া গ্যাস্ট্রোএন্টারাইটিস ব্লাডি ডায়রিয়া গ্যাস্ট্রোএন্টারাইটিস এই যে পেশেন্টের কিন্তু সেটা দিছে তাই না গ্যাস্ট্রোএন্টারাইটিস বা ব্লাডি ডায়রিয়া একটা কথা আছে এখানে তারপরে হচ্ছে গিয়ে পেশেন্টের যেটা হচ্ছে গিয়ে মানে রেড সেল হেমোলাইসিস না হেমোলাইটিক অ্যানিমিয়া হয় থ্রম্বোসাইটোপেনিয়া এবং রেনাল ইনভলভমেন্ট থাকে ঠিক আছে সো এই যে টায়ারটা এটাই আমাকে নিয়ে গেছে হচ্ছে হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম আচ্ছা এখানে যদি জিপিএ হইতো ঠিক আছে গ্রানুলোমাটোস পলিঅ্যাঞ্জাইটিস তাহলে কি কি ধরনের সিম্পটম পাইতাম আমরা Lung syndrome. লাংস হ্যাঁ হেমাচুরিয়া তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে হেমাচুরিয়া তার সাথে থাকবে হেমোপটাইসিস তাই না এর সাথে আরেকটা কথা হচ্ছে আপার রেসপিরেটরি ইনভলভমেন্ট লাইক হচ্ছে পেশেন্টের সাইনাস এপিস্টেক্সিস থাকতে পারে ওখানে হ্যাঁ এই যে দেখেন এই নোজ ব্লিডটা বললে কিন্তু আপনাকে এটার দিকে কনফিউজিং হ্যাঁ কনফিউজিং করে দিচ্ছে ঠিক আছে সো এপিস্টেক্সিস থাকতে পারে আর গ্রানুলোমাটোস পলিঅ্যাঞ্জাইটিস এর পেশেন্ট গুলা কিন্তু ভাস্কুলাইটিস ডিসঅর্ডার স্মল ভেসেল সো এর সাথে হচ্ছে আদার্স ভাস্কুলাইটিস এর ফিচার গুলো হচ্ছে আমরা পাবো আর কি আচ্ছা রেনাল আর্টারি স্টেনোসিস এর পেশেন্টে কি ধরনের ফিচার নিয়ে আসতে পারে পালমোনারি এডিমা আসতে পারে সময়ের মধ্যে কোনো ইভেন্ট নিয়েও আসতে পারে ইয়েস তাহলে রেনাল আর্টারি স্টেনোসিস এর পেশেন্ট গুলোর ফ্লাশ পালমোনারি এডিমা লাইক পেশেন্ট হচ্ছে এসি ইনহিবিটরে ইনক্রিজ হবে রাইট ইয়েস তাহলে আমি কিছু বলি রেনাল আর্টারি স্টেনোসিস এর ক্ষেত্রে এক নাম্বার হচ্ছে পেশেন্টটা হাইপারটেনশন থাকবে এবং রেজিস্ট্যান্ট হাইপারটেনশন থাকবে ঠিক আছে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন থাকবে যেটার ক্ষেত্রে হচ্ছে আপনার তিনটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ পাওয়ার পরেও হাইপারটেনশনটা কন্ট্রোল হবে না আর এক ভাইয়া বলেন যে যদি রেমিপ্রিল দেওয়া হয় তাহলে হচ্ছে পেশেন্টের ইউরিয়া ইলেকট্রোলাইট এই সকল উপাদানগুলো হচ্ছে ডিঅ্যারেঞ্জড হবে তথা ইউরিয়া লেভেল হচ্ছে বেড়ে যাবে ক্রিয়েটিনিন বাড়বে জিএফআর কমবে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হবে তারপরে কিডনি সাইজ কি থাকবে যদি ধরেন রাইট সাইডে রেনাল আর্টারি স্টেনোসিস হয় তাহলে লেফট সাইডে কি হবে অ্যাসিমেট্রিক্যাল কিডনি হবে তাই তো আরেকটা হচ্ছে কি রেনাল আর্টারি স্টেনোসিস এর পেশেন্ট গুলা ইউজুয়ালি ওল্ড এজে হয় যেটা হচ্ছে ডিউ টু অ্যাথেরোস্ক্লেরোসিস এর জন্য হয়ে থাকে হ্যাঁ সো এই কথাগুলো হচ্ছে আমাদের এখানে মোর ইম্পর্টেন্ট আর কি আচ্ছা হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইকোলাই ইনফেকশন পার্টিকুলারলি ইকোলাই হচ্ছে 0157/H7 it has been suggested that acute infection triggers the endothelial damage খুব ইম্পর্টেন্ট is susceptible to individual inherited recurrent has been described with both dominant and recessive pattern of inheritance হাসের কিন্তু দুইটা ভ্যারাইটি আছে একটা হচ্ছে টিপিক্যাল আর একটা হচ্ছে অ্যাটিপিক্যাল যদি কোনো হাসের ক্ষেত্রে গ্যাস্ট্রোএন্টারাইটিস না থাকে ইউজুয়ালি তাহলে সেটা হচ্ছে অ্যাটিপিক্যাল লাইক হচ্ছে কোনো একটা পেশেন্ট ক্যান্সারের পেশেন্ট এইচআইভির পেশেন্ট ঠিক আছে অথবা অন্য কোনো ডিজিজ ক্রনিক একটা ডিজিজ আছে সেখান থেকে যদি হাস হয় তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যাটিপিক্যাল হাস আর ইউজুয়ালি হাসের ট্রিটমেন্টে কিন্তু সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হয় কনজারভেটিভ ম্যানেজমেন্ট আর যদি অ্যাটিপিক্যাল হাস হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মেইনলি প্লাজমা এক্সচেঞ্জ করতে হয় ঠিক আছে ওকে পরে কোশ্চেন আসি বলছে which one of the following is the most likely diagnosis a 75 years old man has history of squamous cell carcinoma of the lung that was react some years ago he presents with the pedal edema urine dipstick show 2+ protein তাহলে বয়স দেখেন 75 হ্যাঁ প্যাডাল ইডিমা আছে তার একটা ক্যান্সার আছে স্কোয়ামাস সেল ক্যান্সার
আর এখানে 2+ protein from the following is the most likely diagnosis: focal segmental glomerulosclerosis, IgA nephropathy, membranoproliferative glomerulonephritis, membranous nephropathy, minimal change nephropathy. মেমব্রেনাস নেফ্রোপ্যাথি ওকে ফাইন। মেমব্রেনাস কেন বললেন? ক্যান্সারের সাথে ক্যান্সারের সাথে এবং প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড লাং ক্যান্সার, গ্যাস্ট্রিক আর কোলন ক্যান্সার। ক্যান্সার হিস্ট্রি আছে। হ্যাঁ, হিস্ট্রি অফ ক্যান্সার মানে এনি টাইপস অফ ক্যান্সার, লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, যে কোনো ক্যান্সার হতে পারে। সো ক্যান্সার স্কোয়ামাস সেল ক্যান্সার অফ দ্য লাংস আছে। আচ্ছা, ফোকাল, হ্যাঁ, আর নেফ্রোটিক রেঞ্জে গিয়ে প্রোটিনিউরিয়া আছে, ইডিমা আছে। আচ্ছা ভাইয়া, ফোকাল সেগমেন্টালের ক্ষেত্রে আমরা কোন হিস্ট্রিটাকে প্রায়োরিটি দিব পেশেন্টের? এইচআইভি হিস্ট্রি থাকবে, রাইট, আইভি ড্রাগ অ্যাবিউজার, হিরোইন নেয়, এইচআইভি পজিটিভ, হেপাটাইটিস বি পেশেন্ট, লিথিয়াম নেয়, সেই পেশেন্ট গুলো হচ্ছে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস হয়। এই ফোকাল সেগমেন্টালে আমরা বায়োপসি করলে কি পাবো? এক্স্যাক্টলি, ফিউশন অফ পোডোসাইট পাবো। আর আইজিএ নেফ্রোপ্যাথির হিস্ট্রিতে কি থাকবে? আরটিআই হিস্ট্রি ইনফেকশন, আরটিএস ইনফেকশন 2 দিন বা থেকে 2 দিন বা 2 দিন। এক্স্যাক্টলি 2 দিন, তাই না? তাহলে 2 দিনের হচ্ছে একটা আপার রেসপিরেটরি ইনফেকশনের হিস্ট্রি থাকবে। আর এখানে আইজি নেফ্রোপ্যাথির ক্ষেত্রে হচ্ছে আমরা বায়োপসি করলে মেসেঞ্জিয়াল পলিফারেশন পাবো এবং আইজি এখানে ডিপোজিশন হবে, ঠিক আছে? আচ্ছা, আর মেমব্রেনো পলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস এটা বা মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা কিন্তু দুইটা টাইপ, একটা ছিল টাইপ 1 আর একটা টাইপ 2। আচ্ছা, কমপ্লিমেন্ট 4 কম থাকে কোনটাতে? টাইপ 1 টাইপ 1 আর কমপ্লিমেন্ট 3 কম থাকে টাইপ 2 হেপাটাইটিস সি কোনটাতে পজিটিভ? হেপাটাইটিস সি কোনটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে, টাইপ 1 এ না টাইপ 2 তে? টাইপ 1 এ টাইপ 1 ক্রায়োগ্লোবিনেমিয়া কোনটার সাথে অ্যাসোসিয়েটেড, 1 না টাইপ 1 টাইপ 1, ঠিক আছে, টাইপ 1। ফেশিয়াল ওয়াস্টিং বা ফ্যাট ডিস্ট্রফি এটা টাইপ 2 টাইপ 2, ইয়েস। আর মেমব্রেনাস তো আমরা জানি ক্যান্সার, আর মিনিমাল হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হয়, ফিউশন অফ পোডোসাইট পাওয়া যায়। আচ্ছা, মেমব্রেনাসের ক্ষেত্রে বায়োপসিতে কি পাবেন? আইজিজি এন্ড সি3 তাহলে আইজিজি স্পাইক এন্ড ডোম অ্যাপিয়ারেন্স, এক্স্যাক্টলি। সো আইজিজি এন্ড সি3 ডিপোজিশন হবে, আর যেটা হচ্ছে স্পাইক এন্ড ডোম অ্যাপিয়ারেন্স যেটা আপনারা বললেন সেটা। ওকে ফাইন। ভাইয়া মেমব্রেন পলিফাইড তো 3 টাইপস। হ্যাঁ, মেমব্রেনো পলিফারেটিভ আসলে তিন ধরনের। হ্যাঁ, একটা ডিফিউজ আছে, ডিফিউজের মাঝে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল আছে, গুড পাস্টার সিনড্রোম আছে, এটা অনেকগুলো আছে আপনার, যে ওয়েগনারস গ্রানোমাটোসকে আপনি এখানে রাখতে পারেন। আর এই ক্ষেত্রে মেসেঞ্জিও ক্যাপিলারি যেটা, এটার হচ্ছে আপনার দুইটা টাইপ, টাইপ 1 আর টাইপ 2 আর কি। কিন্তু ভাই মাগরেবি তো 3টা টাইপ লেখা আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। হ্যাঁ, টাইপ 3টা হচ্ছে মিক্সড আর কি, টাইপ 1 এবং টাইপ 2 এর সমন্বিত। তো ওইটা পরীক্ষায় আসে না আর কি, সেই জন্য হচ্ছে আমরা আলোচনা ওইটা করি না। হ্যাঁ, আচ্ছা, ওকে, নেক্সট কোশ্চেন। এ পেশেন্ট হ্যাজ বিন ডায়াগনোসড উইথ দ্য ADPKD. Which of the following organ will most likely to have additional cyst? Bones এ থাকবে? লিভারে 80%। তাহলে সবচেয়ে বেশি থাকে হচ্ছে আমাদের মোস্ট লাইকলি, তাই না? কথাটা কিন্তু দেখেন, প্যানক্রিয়াসে কিন্তু আমরা সিস্ট পাই, তারপর ওভারি তো সিস্ট পাওয়া যায়, ওভারিতে পাই। তাই না? কিন্তু সবচেয়ে কমন মোস্ট লাইকলি এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমরা লিভারে পাই, অ্যারাউন্ড হচ্ছে আপনার 80% থেকে 90% এর মতো সিস্ট হচ্ছে লিভারে পাওয়া যায়। এই যে hepatic cyst occurs in 40 থেকে 90%, very rarely causing the liver failure. A patient with the autosomal ADPKD, the gene responsible has been found to be localized of the short arm of chromosome 16. যেটা ADPKD টাইপ 1 যেটা, তাই না? এটা হচ্ছে 16। আর টাইপ 2 ক্রোমোসোম কত মনে আছে? 4 ঠিক আছে, টাইপ 2 ক্ষেত্রে ক্রোমোসোম হচ্ছে 4, রাইট। বাট approximately 10% abnormality of the chromosome হচ্ছে 4. The renal cyst form along with the entire length of the renal tubule. However, in the less common recessive form, the cyst occur primarily in the collecting duct, and cerebral aneurysm occurs such as 10 to 20% of the patient. Yeah. Okay, পরের question আসি, which one of the following is the most probable cause of this patient for this problem? A 72 years old man with acute
myelogenous leukemia on doxorubicin and cytarabine presents with the severe left flank pain and oliguria. তাহলে acute myelogenous myeloid leukemia একটা পেশেন্ট, সে হচ্ছে ডক্সিরুবিসিন আর সাইটারাবাইন দ্বারা সে কেমোথেরাপি পাইছে। এখন লেফট ফ্ল্যাঙ্ক পেইন হচ্ছে, অলিগিউরিয়া হচ্ছে, and abdominal radiograph shows no cultures, no calculus, but filling defect with left ureter suggestive of stone is visualized after contrast investigation. Which one of the following is the most probable cause of this problem? Doxorubicin toxicity, exacerbation of the AML, hypercalcemia, hyperphosphatemia, hyperuricemia. ডক্সোরুবিসিন কোনটা? আচ্ছা, এটা হচ্ছে টিউমার লাইসিস সিনড্রোম। হ্যাঁ, টিউমার লাইসিস সিনড্রোম, এটা আমরা হচ্ছে যখন হেমাটোলজি পড়বো অ্যাকচুয়ালি তখন আমরা এটা পাবো এই টপিকটা। হ্যাঁ, যেহেতু ওনারা এখানে নিয়ে আসছে আমি এটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়াতে ম্যাক্সিমাম সেল হচ্ছে ব্লাস্ট সেল, বলা হয়ে থাকে 20% এর বেশি পেরিফেরালি ব্লাস্ট থাকবে, লিউকেমিক ব্লাস্ট সেল। হ্যাঁ, এগুলোকে যখন কেমোথেরাপি দেওয়া হয় তখন হচ্ছে এই ব্লাস্ট সেলগুলো হচ্ছে ভেঙে যায়, মানে তাদের যে মেমব্রেন থাকে ম্যাক্সিমাম সেল হচ্ছে ভেঙে যায়। যখন সেলগুলা ভেঙে যায় তখন তাদের ভিতর থেকে নিউক্লিয় প্রোটিন গুলো হচ্ছে বের হয়, আর ওই নিউক্লিয় প্রোটিন গুলো আলটিমেটলি যে জিনিসে কনভার্ট হয় সেটা হচ্ছে ইউরিক অ্যাসিডে কনভার্ট হয়। আর ওই ইউরিক অ্যাসিডটা যখন কিডনি দিয়ে পাস করে বা ইউরেটার দিয়ে পাস করে তখন হচ্ছে কিডনি বা ইউরেটারে স্টোন হয়, সেই স্টোনটার নাম হচ্ছে ইউরেটারিক স্টোন। এরা কিন্তু দেখেন একটা ফিলিং ডিফেক্টের কথা বলছে, ঠিক আছে, ফিলিং ডিফেক্ট ইন দ্য লেফট ইউরেটার সাজেস্টিভ অফ এ স্টোন, ঠিক আছে, এই কথাটা কিন্তু বলছে। তো এটার কারণ হচ্ছে যে আমাদের মেইনলি যে ইউরিক অ্যাসিডটা যেহেতু বাড়তেছে এখানে, সেটার জন্যই হচ্ছে এখানে আমার এই স্টোনটা হচ্ছে। তো ইউরিক অ্যাসিডটা তো হচ্ছে টিউমার লাইসিস সিনড্রোমের ফলে হয়, আর এই ইউরিক অ্যাসিডটা ইউরিন দিয়ে বের হয়, তাই না? তো ইউরিন দিয়ে যখন বের হবে তখন স্টোনটা ফরমেশন হয়। তাহলে মোস্ট প্রবাবল কজ অফ দিস প্রবলেম কোনটা? ডক্সিরুবিসিন টক্সিসিটি, Hyperuricemia. এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে হাইপার ইউরিসেমিয়া। যেহেতু ব্লাডে ইউরিক অ্যাসিড লেভেল বেশি, সেটা যেহেতু আমাদের স্টোন মানে কিডনি দিয়ে বা আমাদের ইউরিন দিয়ে পাস করে, তখন ইউরিন দিয়ে বা কিডনি দিয়ে পাস করার সময় এখানে ডিপোজিশন হয় ইউরিক অ্যাসিডটা, তখন হচ্ছে এটা আস্তে আস্তে স্টোন ফরমেশন করে। আর এই কন্ডিশনে এএমএল এর পেশেন্টের যদি ইউজুয়ালি আপনার কেমোথেরাপি দেওয়া হয় তখন হচ্ছে পেশেন্টকে হচ্ছে নর্মাল স্যালাইন দেওয়া হয়, তার সাথে হচ্ছে রাসবিউরিক অ্যাসিড দেওয়া হয়। ওই হাইপার ইউরিসেমিয়াটাকে প্রিভেন্ট করার জন্য রাসবিউরিক অ্যাসিডটা দেওয়া হয়। হ্যাঁ, যে ইউরিক অ্যাসিডটা থাকে সেই ইউরিক অ্যাসিডটাকে রাসবিউরিক অ্যাসিড যেটা করে অ্যালানটোয়েনে কনভার্ট করে, আর অ্যালানটোয়েনটা হচ্ছে একটা পোলার সাবস্টেন্স যেটা হচ্ছে ইউরিন দিয়ে সহজে বের হয়ে যেতে পারে, ঠিক আছে। সো এইটুকু আমরা একটু খেয়াল রাখতে পারি, তবে আমরা এটা হেমাটোলজি যখন পড়বো ওইখানে ডিটেলস আমরা পাবো। Chemotherapy involving the rapid lysis of the malignant cell can lead to the release of large amount of nucleoprotein, increase in the uric acid production. This can lead to acute hyperuricemic nephropathy, most probably diagnosis in this case, which causes kidney disease with marked hyperuricemia. Uric acid crystal may deposit in the collecting duct, pelvis, and ureter. Ultrasonogram may demonstrate the extrarenal obstruction due to stone. Okay. আমরা next আসি। Which of the following is the most likely cause of his kidney disease? Most likely cause কি? মনীষা আপু, আপনাকে আমি মিউট করে দিচ্ছি। সাউন্ড আসতেছিল। আচ্ছা, which one of the following is the most likely cause of the kidney disease? Most likely cause কোনটা? A 56 years old woman presents with aching joints, non-specific malaise, and weight loss of 3 month duration. Blood pressure বেড়ে গেছে 180/100 and she has mild peripheral edema. Deep stick urine analysis shows evidence of blood and protein. ঠিক আছে, তাহলে দেখেন এখানে জয়েন্ট পেইন আছে, ম্যালাইস, ওয়েট লস আছে। এইটুকু দিয়ে আমরা কি বুঝতে পারি, কেউ বলতে পারেন? এইটুকু দিয়ে
joint pain, paralysis, weight loss, ভাস্কুলাইটিস, রাইট। তাহলে এটা হচ্ছে আমাদের ভাস্কুলাইটিস। সাথে যেটা হচ্ছে পেশেন্টের হাইপারটেনশন আছে এবং পেরিফেরাল ইডিমা আছে। ডিপিস্টিকে ওরা বলছে এভিডেন্স অফ ব্লাড প্লাস প্রোটিন, মানে নেফ্রাইটিক ভাবে তার প্রেজেন্টেশনটা এখানে আসছে। সেরাম ক্রিয়েটিনিন লেভেল দেখেন অনেক বেড়ে গেছে 367, whereas 6 months earlier it had been normal 86। আচ্ছা, যদি এই ধরনের কোনো ফিচার বলে, হ্যাঁ, যে 6 মান্থ আগে বা 1 মাস আগে বা 2 সপ্তাহ আগে বা 1 সপ্তাহ আগে ক্রিয়েটিনিন নরমাল ছিল, হঠাৎ করে তার ক্রিয়েটিনিন অনেক বেড়ে গেছে, তাহলে তখন আপনি মাথার মধ্যে ডায়াগনোসিস হিসেবে একটা পয়েন্ট মাথায় নিয়ে আসতে হবে, সেটার নাম কি? Rapidly progressive. র্যাপিডলি প্রোগ্রেসিভ, ঠিক আছে, র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। কেন এটা বলবেন? কারণ পেশেন্টের একটা ভাস্কুলাইটিস একটা ডিসঅর্ডার আছে, আর সেই ভাস্কুলাইটিস থেকে তার নেফ্রাইটিক একটা ফিচার চলে আসছে। আর এখন রেনাল ফাংশনটা 3 মাস 6 মাস আগে ভালো ছিল, এখন র্যাপিডলি ডিটেরিয়েট করে খারাপ হয়ে গেছে, মানে ক্রিয়েটিনিন লেভেল হচ্ছে বেড়ে গেছে। দ্যাট মিন্স এটাকে আমরা বলতে পারি র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস অথবা ক্রিসেন্ট্রিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। আচ্ছা, 3 months earlier it was 148 and her family doctors had 1 week previously prescribed the diclofenac sodium for her joint pain. So complement test reveal C3 level হচ্ছে 1.2, আচ্ছা, and C4 level হচ্ছে 0.19। আপনারা পরীক্ষাতে এরকম নরমাল মানগুলো ওরা দিয়ে দিবে, ঠিক আছে, যেটারই দোক না কেন, ডেটা দোক, সেটা নরমাল মানটা হচ্ছে ব্র্যাকেটে দিয়ে দিবে। সো ওইগুলো খুব একটা মুখস্থ না করলেও চলে, তবে কমন যেগুলো লাগে এগুলো আসলে একটু মুখস্থ করে ফেললে ভালো আর কি, হ্যাঁ। So which one of the following is the most likely cause of his kidney disease? Most likely cause কি? Acute tubular interstitial nephritis, Lupus. lupus nephritis, membranous glomerulonephritis, obstructive uropathy, and microscopic polyangiitis. Microscopic polyangiitis. আর কেউ কিছু? Microscopic polyangiitis. মাইক্রোস্কোপি হবে। আচ্ছা, এখানে অ্যাসিলির কোনো ফিচার আছে পেশেন্টের? দেখেন কমপ্লিমেন্ট 3 এন্ড কমপ্লিমেন্ট 4 কিন্তু নরমাল, বাট অ্যাসিলিতে কিন্তু কমপ্লিমেন্ট 3 কিন্তু কমে যায়, ঠিক আছে। তাহলে আমরা অ্যাসিলি কিন্তু এমনি বাদ দিতে পারি। সো যেহেতু অ্যাসিলি হবে না, সেহেতু লুপাস নেফ্রাইটিস হবে না। আর এখানে যেহেতু অনেকেই বললেন যে মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, রাইট, কারণ মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস মানে কি ভাস্কুলাইটিস আছে, তাই না, এখানে কিন্তু ভাস্কুলাইটিস ফিচার আছে। তো এরকম মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস তো একটা আসলে ব্রড স্পেকট্রাম, লাইক এটার মধ্যে আপনার গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিসও আছে, এটার মধ্যে ইসনোফিলিক গ্রানুলোমাটোসিস পলিঅ্যাঞ্জাইটিসও আছে, এটার মধ্যে হচ্ছে আপনার গুড পাস্টো সিনড্রোম আছে, এটার মধ্যে মানে এনি টাইপস অফ ভাস্কুলাইটিস যেটাই আপনি বলেন না কেন, সেটা এটার মধ্যে কিন্তু ইনক্লুড আছে। তো কোন একটা ভাস্কুলাইটিস ডিসঅর্ডার পেশেন্টের আছে, সেখান থেকে এই পেশেন্টটা হচ্ছে র্যাপিডলি খারাপ হয়ে গেছে, ডিটেরিয়েট করে ফেলছে, তা এই জন্য এটাকে আমরা বলতে পারি র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। তো এই মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিসের যে পেশেন্টগুলো, এই পেশেন্টগুলোর যে ডিজিজ স্পেকট্রামটা আছে, সেই ডিজিজের যে কোনো একটা আছে তার মধ্যে, সেটা থেকে হচ্ছে র্যাপিডলি খারাপ হয়েছে আর কি। তো তার বর্তমান কন্ডিশনটা হচ্ছে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। তার যে টোটাল যে কন্ডিশনটা বলা যায় সেটা হচ্ছে আমাদের মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস। এই ব্যাখ্যাটা একটু সুন্দর। The history is the most consistent with the rapidly progressive glomerulonephritis, যেহেতু তার ক্রিয়েটিনিন লেভেলটা খুব তাড়াতাড়ি খারাপের দিকে চলে গেছে। Rapidly progressive glomerulonephritis and pathological hallmark of which is crescentic glomerulonephritis. আচ্ছা, অনেকেই মানে এ বি সি ডি লিখতেছেন, ঠিক আছে, তাসনুবা আপু মেইনলি। আচ্ছা, আমি যেটা বলবো আপনারা চেষ্টা করবেন কথা বলে আনসার করার জন্য, ঠিক আছে, মানে কথা বললে আনসার করলে এটা হচ্ছে আপনার একটু মানে কনফিডেন্স লেভেলটাকে বুস্ট আপ করবে আর কি, ঠিক আছে। Can be divided into 3 basic group differentiated on this basis of the immunofluorescent pattern on the renal biopsy, the complement profile in the serum. The most common cause, as in this question, anti-neutrophilic cytoplasmic antibody ANCA associated যে vasculitis আছে সেগুলো,
লাইক হচ্ছে মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিসে সিয়াঙ্কা পজিটিভ থাকে, গ্রানুলোমাটোস উইথ পলিঅ্যাঞ্জাইটিসে সিয়াঙ্কা প্লাস পিয়াঙ্কা পজিটিভ থাকে, মেইনলি হচ্ছে সিয়াঙ্কা পজিটিভ থাকে, ইসোনোফিলিক গ্রানুলোমাটোস পলিঅ্যাঞ্জাইটিসে পিয়াঙ্কা পজিটিভ থাকে, আর রেনাল লিমিটেড ভাস্কুলাইটিস। সো এর যে কোনো একটা এই পেশেন্টের মধ্যে আছে, যেটা হচ্ছে আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস, which is characterized by the presence of scanty or absent immune deposits in the glomerulus, যেটাকে বলে পোস্ট ইমিউন বলা থাকে। ইফ এ লিনিয়ার ডিপোজিট, যদি এগুলোর মধ্যে একটা লিনিয়ার ডিপোজিশন হয় আইজিজি, তখন আমাদের ডায়াগনোসিস কি হয়? লিনিয়ার ডিপোজিশন অফ দ্য আইজিজি মনে আছে? Good NTGBM pastor disease. syndrome. গুড পাস্টার। NTGBM disease. Good pastor NTGBM disease. এই যে the diagnosis generally anti-glomerular basement membrane disease বা good pasture disease. The third group comprise those with the pronounced glomerular immune deposition, may of which are characterized by the hypocomplementemia, যেটা হচ্ছে আমাদের অ্যাসিলি পেশেন্টের ক্ষেত্রে পেয়ে থাকি। আর নেফ্রোপ্যাথি যদি হয়, ক্রায়োগ্লোবিউলিমিয়া তাও কমপ্লিমেন্ট ল থাকে, মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস কমপ্লিমেন্ট ল থাকে, লাইক হচ্ছে টাইপ 1 আমরা যেটা যে C4 কম থাকে, টাইপ 2 এর ক্ষেত্রে হচ্ছে C3 টা কম থাকে। However, it would have been impossible to distinguish between the first two group based on the information on the questions, and both of these cause are associated with the normal complement level. Yeah, এটা একটা মানে বেশ কঠিন কোশ্চেন ছিল। Which one of the following is the likely culprit? তাহলে এখানে কালপিট কোনটা? A 60-year-old woman recounts how she developed nephrotic syndrome many years ago when she was taking the treatment for her severe rheumatoid arthritis. তাহলে which one of the following is the most likely culprit? So cyclophosphamide, hydroxychloroquine, methotrexate, penicillamine, sulfasalazine, কোনটা হতে পারে? পেশেন্টের রিমাটয়েড আর্থ্রাইটিস ছিল, তাই না? পেশেন্ট এখন নেফ্রোটিক সিনড্রোম মানে ডেভেলপ করছে, কি হতে পারে, কোনটার জন্য কালপিট? পেনিসিলামাইন। হ্যাঁ, আমরা যে কজ পড়ছিলাম নেফ্রোটিক সিনড্রোমের মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিসে, তার মধ্যে একটা কিন্তু ছিল পেনিসিলামাইন, তাই না? So this is associated with the causing the nephrotic syndrome due to membranous nephropathy. It is rarely used in the treatment of rheumatoid arthritis due to the advent TNF inhibitor like infliximab. Okay, পরের কোশ্চেন আসি। So a 20-old woman who is 20 weeks pregnant attend to the routine checkup. তাহলে 20 সপ্তাহের প্রেগনেন্ট। আপনারা কোনো কোশ্চেনে যদি প্রেগনেন্ট কথাটা আসে, এটা একবার না, পরীক্ষাতে 2 বার উচ্চারণ করবেন, কারণ ওইটা রিলেটেড কোশ্চেনটা থাকতে পারে, ঠিক আছে? She has no symptoms of urinary tract infection. Routine urine dipstick reveals blood and protein and urine culture positive for E. coli. Which one of the following is the most appropriate course of action? Do nothing, review at her next antenatal visit, treat with nitrofurantoin, treat with amoxicillin, treat with ciprofloxacin, repeat urine sample and treat if positive. কোনটা হবে? নাইট্রোফ্রন্টেন। রাইট। তাহলে প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল যে ড্রাগ অফ চয়েস সেটা হচ্ছে নাইট্রোফুরান্টোইন। এখন ধরেন এখানে বলছে হচ্ছে 10 সপ্তাহ, যদি বলে দিত পেশেন্টের প্রেগন্যান্সির ডিউরেশন হচ্ছে 35 উইকস, তাহলে কি দিতেন? অ্যামক্সিসিলিন। সেফালেক্সিন আর অ্যামক্সিসিলিন। সাফালেক্সিন আর আমরা অ্যামক্সিসিলিন দিতাম। Nitrofurantoin and sulfasalazine are both potential first-line option for treating the asymptomatic bacteria in pregnancy. আমি বলছিলাম প্রেগনেন্ট লেডি, আন্ডার 5 চিলড্রেন, তারপর হচ্ছে ইমিউনোকম্প্রোমাইজড পারসন অর ওল্ড এজের পেশেন্ট, তাদের ক্ষেত্রে যদি অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া হয় তাকে ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর অন্যদের ক্ষেত্রে যদি অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া থাকে তাদের ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি লাগে না। Nitrofurantoin should be avoided if the patient is at term and if the GFR below 45. Both should be given over 7 days course. আচ্ছা, 46 years old woman with end-stage renal disease. আচ্ছা, end-stage renal disease আসলে একটা জিনিস মাথায় নিতে হয়, কি সেটা? আমি বলে দেই,
টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, এটা আমি মাগরাবির লেকচারের সময় বলছিলাম। আরেকটা কথা মাথায় নেবেন, অ্যাটলিস্ট এমআরসিপি পরীক্ষার জন্য ক্যালসিপ্রোফাইল্যাক্সিস, হ্যাঁ, ক্যালসিফাইলাক্সিস একটা ডিজিজ আছে, সেটা এন্ড স্টেজ রেনাল ফেলিওর যারা তাদের ক্ষেত্রে হয়ে থাকে আর কি। হ্যাঁ, এই দুইটা জিনিসই এই এন্ড স্টেজ রেনাল ডিজিজ এই কথাটার সাথে রিলেটেড থাকে আর কি। তাহলে এন্ড স্টেজ রেনাল ডিজিজ কমপ্লেন্টস অফ রেট্রোস্টার্নাল পেইন, okay, so ECG shows concave ST segment elevation in the all leads, এটা আবার অন্যদিকে নিয়ে গেছে। হ্যাঁ, ST segment, concave ST segment elevation, এটার আরেকটা কথা নাম হচ্ছে স্যাডেল শেপ ST elevation in all leads। তাহলে এটা দিয়ে একটা ডায়াগনোসিস যাওয়া যায়, কি সেটা? Uremic Pericarditis. pericarditis. এক্স্যাক্টলি, ইউরিমিক, মানে যেহেতু এন্ড স্টেজ রেনাল ফেলিওর পেশেন্ট, তাহলে ইউরিক অ্যাসিডটা বের হইতে পারতেছে না, সো এই পেশেন্ট ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গেছে, এই জন্য ইউরিমিক পেরিকার্ডাইটিস হয়েছে। আর হ্যাঁ, তার দেখেন ক্রিয়েটিনিন লেভেলও কিন্তু বেড়ে গেছে, যেটা হচ্ছে 520। So which of the following is the most likely to resolve his symptoms? Aspirin, clopidogrel, glyceryl trinitrate. Coronary angiography and angioplasty, dipyridamole, hemodialysis, thrombolysis with streptokinase, কোনটা হবে? মোডায়ালাইসিস। হ্যাঁ, ইউরিমিক পেরিকার্ডাইটিসে একমাত্র ট্রিটমেন্ট, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে হেমোডায়ালিসিস করতে হবে। হ্যাঁ, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা এই পাস্ট টেস্টের কোশ্চেন সলভ করার সময় যেটা আপনারা মনে করবেন যে একটু কঠিন বা আরেকবার পড়া দরকার, সেটা একটু দাগ দিয়ে রাখেন। হ্যাঁ, আপনাদের বইয়ের মধ্যে অথবা পিডিএফটার মধ্যে একটু দাগ দিয়ে রাখবেন। কেন? কারণ আপনি এই যে আজকে আমার সাথে পড়তেছেন না, এটাই কিন্তু আপনার মানে পরীক্ষার জন্য শেষ এবং ফার্স্ট লাস্ট সব পড়া, মানে অ্যাটলিস্ট পাস্ট টেস্ট আর কি। কারণ পাস্ট টেস্ট আরেকবার রিভিশন দেওয়ার আপনি সময় পাবেন না। এখানে কোশ্চেন গুলো সলভ করার মানে হচ্ছে আপনার ব্রেইনটাকে বুস্ট আপ করা, স্ট্রমিং করা, ঠিক আছে, এছাড়া আর কিছু না। সো এই জন্য যদি পরে কোনো কোশ্চেন দেখা লাগে, তাহলে এটা এখনই দেখে ফেলবেন, ক্লাসের পরে আপনারা দেখে ফেলবেন আর কি। হ্যাঁ, যদি 10টা 12টা 15টা কোশ্চেন থাকে, সেটা একটু আরেকবার চোখ বুলাই নেবেন। Concave ST segment elevation in all ECG leads is typical for pericarditis. আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলে দেই, একটা পেরিকার্ডাইটিসের পেশেন্টের কনকেভ ST এলিভেশন থাকবে, তার চেয়ে সবচেয়ে প্যাথোগনমিক যে কথাটা, সেটা হচ্ছে পিয়ার ডিপ্রেশন। ঠিক আছে, পিয়ার ডিপ্রেশন ইসিজিতে সেটা পেরিকার্ডাইটিস পেশেন্টের ক্ষেত্রে সবচেয়ে প্যাথোগনমিক। As this patient has chronic kidney disease, the diagnosis is uremic pericarditis. This condition require urgent dialysis. Which of the following is most likely diagnosis? The most likely diagnosis কোনটা? A 78-year-old retired textile worker is, আচ্ছা এখন আমাকে বলেন, টেক্সটাইল ওয়ার্কার যদি থাকে কোশ্চেনে, তাহলে আমাকে কি খুঁজতে হয়, কি হতে পারে? Bladder cancer. তাই না? টেক্সটাইল ওয়ার্কার, রাবার যারা কাজ করে, অথবা সিস্টোসোমা হেমাটোবিয়াম দিয়ে যদি কেউ ইনফেক্টেড হয়, সাইক্লোফসফেট, তারপরে স্মোকিং যদি কেউ করে, ঠিক আছে, তাদের যদি হেমাথুরিয়া থাকে, তাহলে আমরা অবশ্যই ব্লাডার ক্যান্সার চিন্তা করব। তাহলে টেক্সটাইল ওয়ার্কার is noted to have the painless hematuria on routine urinary dipstick by her GP. Her only past history of note is arthritis, for which she takes the anti-inflammatories, and a plain abdominal X-ray reveals no evidence of renal stone. Routine bloods reveal increased plasma viscosity and mild anemia. He is with the hemoglobin level of 10.5, ferritin just below the normal range. Which of the following the most likely diagnosis? Analgesic nephropathy, bladder cancer, chronic ureteric infection, interstitial cystitis, and interstitial nephritis. কোনটা diagnosis? Bladder cancer. ওকে, আমরা পরের কোশ্চেনটা চলে আসি। এখানে দেখেন যেটা বললো, which of the following are the calculi most likely to be composed of? স্ট্যাগহর্ন, ঠিক আছে, সিটি স্ক্যানে ওরা বলে দিয়েছে যে অ্যাবডোমেন সাসপেকশন অফ স্ট্যাগহর্ন ক্যালকুলাই। আচ্ছা, স্ট্যাগহর্ন ক্যালকুলাই কোনটা থাকে? ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট, ইউরেট, সিস্টেইন, ম্যাগনেসিয়াম। হ্যাঁ, তাহলে ট্রিপল ফসফেট, রাইট, ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট হচ্ছে পাওয়া যায়।
এবং সেটা হচ্ছে যে মানে একটা অ্যালকালাইন এনভায়রনমেন্ট যে সকল ব্যাকটেরিয়া গুলা করে থাকে ইউরিয়া স্প্লিটিং অর্গানিজম গুলো এক হচ্ছে প্রোটিয়াস, সেটা কিন্তু তারা মিড স্ট্রিম অফ ইউরিনের মধ্যে পাইছে। So protease produce urease, which leads to hydrolysis of the urea to produce ammonia. This leads to precipitation of the organic and iatrogenic salts, one of which is known to have steroid or magnesium ammonium phosphate. The others necessary environmental change to precipitate the is that the urine become excessively alkaline. Okay. মনীষা আপু, আপনার এখান থেকে নয়েজ একটু বেশি আসে তো একটু খেয়াল করেন, হ্যাঁ। আচ্ছা, পরে কোশ্চেন আসি। A 30-year-old male with kidney failure is about to start hemodialysis. He has been background of progressive chronic kidney disease, bilateral sensorineural deafness. Diagnosis বলেন, CKD আছে, sensorineural deafness আছে, Alports. So hypertension and family history of kidney failure and deafness. Family history কেন? Alport syndrome কি ধরনের inherited disorder? খেয়াল আছে? X-linked dominant. 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 এই জন্য test হচ্ছে positive for deafness. What type of abnormality would you expect to find in this patient? Proptosis পাবো, coronal spot পাবো, anterior lenticonus tosis. Anterior lenticulus. Anterior lenticulus. তাহলে অ্যান্টেরিয়র লেন্টিকুলাস। আমরা চোখের মধ্যে যে সেই সমস্যাগুলো পাই সেটা হচ্ছে যে তাদের লেন্সটা হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বারের দিকে চলে আসে, সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র লেন্টিকুলাস। আরটা হচ্ছে কর্নিয়াটা আলসারেটেড হতে পারে, হেজি হতে পারে না। তারপর রেটিনাইটিস পিগমেন্টাস হতে পারে, হ্যাঁ, তাদের টানেল ভিশন বা ফানেল ভিশন হয়ে থাকে। ওকে, তাহলে the patient has Alport syndrome. Anterior lenticulus is the pathognomic of the condition and is characterized by the protrusion of anterior aspect of the lens. Pathognomic, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। এখানে বলছে which of the following is the most likely diagnosis? Renal biopsy shows focal subepithelial deposition of IgG and complementary. Diagnosis বলেন। Membranous glomerulonephritis. Exactly. So membranous glomerulonephritis. আমরা একটু সিনারিটাও পড়ি। A 65 years old man with known history of lung cancer. এই যে দেখছেন, lung cancer with anorexia, malaise, drowsiness. CT scan shows the metastatic lesion in the liver. Laboratory test below. এখানে হিমোগ্লোবিন কমে গেছে, WBC ferritin 87, তারপরে ইউরিয়া 27, creatinine 377, 24 আওয়ারে ম্যাসিভ প্রোটিনিউরিয়া আছে, আর আমাদের সাবএপিথেলিয়াল ডিপোজিশন হচ্ছে IgG and complementary. All everything goes to membranous glomerulonephritis. Okay. Which one of the following diagnosis fit best with this clinical picture? তাহলে কোনটা ডায়াগনোস হতে পারে? A 32-year-old woman presents with the bilateral flank pain. তাহলে দুই সাইডে কিন্তু তার flank pain, 32 বয়স। Her GP had diagnosed ureteric infection 2 weeks earlier on the basis of her presence of proteinuria, but she returned with further pain, tiredness, and general malaise. GP then noted a raised serum calcium 285 and 2.85 barse at this time. Repeat urinalysis revealed deficit blood and protein, but no bacterial growth. Her only past medical history is that she discontinued oral contraceptive pill after a deep vein thrombosis 3 years ago. So which of the following diagnosis fit best with this clinical picture? Renal vein Renal vein thrombosis. Renal vein thrombosis. Cyprosin associated nephritis, adequately treated UTI with associated kidney disease, nephrotic syndrome, nephrotic syndrome. তাহলে কোনটা হবে? Renal vein Renal thrombosis. vein thrombosis. Renal vein thrombosis. পেশেন্টের দেখেন প্রোটিনুরিয়া ছিল না, প্রেজেন্স অফ DVT ছিল, হ্যাঁ, তার সাথে ডিবিটির হিস্ট্রি ছিল। তার মানে প্রোটিনুরিয়া মানে পেশেন্টের নেফ্রোটিক সিনড্রোমের মতো একটা কন্ডিশন আছে আর কি, যেটা থেকে সে আবার ওসিপিও খায়, ঠিক আছে, যেটা আরেকটা প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর থ্রম্বোএম্বোলিজম।
আর নেফ্রোটিক সিনড্রোম বা প্রোটিনিউরিয়া হলো তো এটাও তো একটা মানে আমাদের কমপ্লিমেন্ট লেভেল টেবিল গুলো সরি অ্যান্টি কোয়াগুলেন্ট যেগুলো থাকে বডি ন্যাচারাল অ্যান্টি কোয়াগুলেন্ট তিনটার নাম বলেন তো। Antithrombin Protein C, C, protein S, protein C, protein S. Protein C, protein S, antithrombin. তাহলে এই ধরনের ফিচারের সাথে যদি আমাদের ফ্ল্যাঙ্ক পেইন এন্ড হেমাচুরিয়া থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ডায়াগনোসিস যে রেনাল ভেইন থ্রম্বোসিস। হ্যাঁ, আর এই ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল ইনভেস্টিগেশন কি দিব রেনাল ভেইন থ্রম্বোসিসের? Ultrasonogram. আল্ট্রাসোনোগ্রাম। আর ট্রিটমেন্ট তো অ্যাকচুয়ালি লো মলিকুলার হেপারিন যেটা ওইটা হচ্ছে আমরা দিয়ে থাকি আর কি। The clue in the question is that the patient appears to have hypercoagulable state and has discontinued the pill due to DVT. Patients with the coagulation disorder are at increased risk of renal vein thrombosis. So abnormal abdominal ultrasound, MRI, or renal arteriography delayed film during the venous phase may be useful in making the diagnosis. So especially renal ultrasound, এটা মনে রাখবেন। Selective renal venography may also be considered. Acute anticoagulation is useful in preventing worsening of the renal function and proteinuria. The value of the long-term anticoagulation is unclear, except in those patients with the membranous renal disease or multiple incidents of thrombosis. Studies of the long-term prognosis in this condition are rare, but some long-term renal disease is to be expected. আপনার কিছু কিছু জায়গার ইনভেস্টিগেশন আল্ট্রাসোনোগ্রাম একটু মাথায় রেখে দিবেন। যদি কোনো পেশেন্টের টেস্টিকুলার সোয়েলিং থাকে আল্ট্রাসোনোগ্রাম, এই যে যদি অ্যাডিপিকিটিভ পেশেন্টের আপনি সিস্ট রাপচার মানে চিন্তা করেন আল্ট্রাসোনোগ্রাম, অথবা এখন যেটা বললাম ঠিক আছে আল্ট্রাসোনোগ্রাম। এরপর হচ্ছে থাইরয়েডে কোনো পেশেন্টের সোয়েলিং থাকে থাইরয়েড গ্ল্যান্ডে, ঠিক আছে কোনো সোয়েলিং থাকে লাইক সেটা যদি থাইরয়েড ফাংশন নর্মাল থাকে তার সাথে সোয়েলিং আছে তাহলে সেটার ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন হচ্ছে ইনভেস্টিগেশন আল্ট্রাসোনোগ্রাম করতে হয় আর কি। আচ্ছা, which one of the following is most appropriate form of treatment? Most appropriate form কোনটা? A 24-year-old man is admitted after falling asleep drunk in a toilet cubicle. On examination তাহলে falling asleep and drunk and toilet in the cubicle, okay? On examination his blood pressure 138/70, pulse 98, and there is no pericardial rub, and there is the boggy tenderness of the right calf, মানে এটা ব্লিডিং হয়েছে আর কি, সে যখন পড়ে গেছে মানে ফলিং অ্যাসলিপ তখন হচ্ছে তার ব্লিডিং হয়েছে পায়ের মধ্যে রাইট কাফ, বোথ অফ দ্য থাই মাসল। সো বায়োকেমিস্ট্রিতে বলছে ইউরিয়া দেখেন বেড়ে গেছে 38, ক্রিয়েটিনিন 410 বাড়ছে, বাইকার্বনেট কমে গেছে, দ্যাট মিন্স মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে, পিএইচ এর মান কমে গেছে, পটাশিয়াম বেড়ে গেছে, ক্রিয়েটিন কাইনেজ হচ্ছে অনেক বেড়ে গেছে। Which one of the following is the most appropriate form of treatment? So আগে বলেন এটা ডায়াগনোসিস কি? Rhabdomyolysis. হ্যাবডোমায়ালিসিস হয়ে গেছে, পেশেন্ট যেহেতু পড়ছে, পড়ার পরে তার হচ্ছে ক্রিয়েটিন কাইনেজ বাড়ছে, পটাশিয়াম ইন্ট্রাসেলুলার সাবস্টেন্স গুলো হচ্ছে বেড়ে গেছে, বাইকার্বনেট হচ্ছে কমে গেছে, মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে এবং ইউরিক অ্যাসিড লেভেলও বাড়ছে, রhabdomyolysis। আচ্ছা, রhabdomyolysis পেশেন্টের ক্ষেত্রে আমাদের which of the following is the most appropriate form of treatment? Continuous ambulatory peritoneal dialysis, dopamine, forced alkaline diuresis, hemodialysis, high dose diuretic therapy. আচ্ছা, এখানে মানে ইনিশিয়ালি আসলে আমরা যদি বলতো এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলছে, হ্যাঁ ইনিশিয়ালি হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে তাকে নর্মাল স্যালাইন দিই, নর্মাল স্যালাইন দিই, যেহেতু নর্মাল স্যালাইনের অপশনটা দিছেই না এবং তাদের কোশ্চেনের মধ্যে বলছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে অবশ্যই আমাকে এখানে হেমোডায়ালিসিস যাইতে হবে এই কোশ্চেন অনুসারে আর কি। So raised creatine kinase suggested rhabdomyolysis. The resulting kidney disease is due to toxic effect of myoglobin upon the renal tubular cells. In this situation, given the potassium significant acidosis, hemodialysis is the obvious therapeutic step. The patient in the present case will probably require fasciotomy. So continuous therapies that are slower and require anticoagulation are not ideal. Rapid correction of life-threatening hyperkalemia and acidosis is necessary. So intermittent hemodialysis is the treatment of choice. Okay.
নেক্সট কোশ্চেন আসি আমরা। Which of the following is the most probable pathological responsible for the acid-base disturbance? A woman with a long-standing glaucoma and type 2 diabetes mellitus is admitted for ophthalmological procedure. Her current medication include acetazolamide, metformin, atenolol. The operation is postponed because of abnormal blood test, although she is asymptomatic. প্লাজমা সোডিয়াম হচ্ছে আপনার 137, পটাশিয়াম 3.5, ক্লোরাইডের পরিমাণটা 115 বেড়ে গেছে, বাইকার্বনেট হচ্ছে কমে গেছে। তার হাইপার ক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস আছে পেশেন্টের। আর্টারিয়াল পিএইচ হচ্ছে 7.26, পার্শিয়াল প্রেসার অফ কার্বন হচ্ছে 2.9. Which one of the following is the most probable pathophysiology responsible for this acid-base disturbance? Inhibition of the carbonic anhydrase in the proximal tubule, ketoacidosis, metformin-induced lactic acidosis, stress-induced hyperventilation, and type 4 renal tubular acidosis. Proximal A. Potassium. Proximal. Inhibition of carbonic anhydrase in proximal tubule. আচ্ছা, ইনহিবিশন অফ দ্য কার্বনিক অ্যানহাইড্রেস, তাই না? এটাই হওয়ার সম্ভাবনা বেশি। ফ্যাক্ট ইজ, এটা মানে ডায়াগনোসিসটা আগে একটু আমরা কি বলতে পারি কি হতে পারে ডায়াগনোসিসটা? দেখেন যেখানে ক্লোরাইডের পরিমাণ বেশি, বাইকার্বনেট কম, তাহলে হাইপার ক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস। আচ্ছা, এখন হাইপার ক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস, তাই না? পেশেন্ট পায় হচ্ছে এসিটাজোলামাইড, টেট্রাসাইক্লিন, উইলসন ডিজিজ, গ্লাইকোসোরিয়া, এই সকল ডিজিজ গুলা কোনটার সাথে রিলেটেড? টাইপ 2 ডিজিজ, টাইপ 2 renal tubular acidosis। হ্যাঁ, টাইপ 2 এর সাথে হচ্ছে এটা রিলেটেড। সো এটা আনসারটা এটাই হবে আর কি, যেহেতু এখানে হচ্ছে হাইপার ক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস আছে, পেশেন্ট হচ্ছে অ্যাসিটাজোলামাইড পায়, সো এটা হচ্ছে এই যে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর ইনহিবিশন ইন দ্য প্রক্সিমাল টিউবুলি হবে আনসার। আর এখানে অ্যানায়ন গ্যাপ যদি করি আমরা, অ্যানায়ন গ্যাপটা কি থাকবে? নরমাল থাকবে না বাড়বে না কমবে? নরমাল এনএনগেট নরমাল থাকবে। নরমাল থাকবে, তাই না? আমরা যে সোডিয়াম পটাশিয়াম যোগ করি এবং ক্লোরাইড আর বাইকার্বনেট যদি যোগ করে বাদ দেই, তখন দেখা যাবে অ্যানায়ন গ্যাপটা হচ্ছে নরমাল রেঞ্জে থাকবে আর কি। সো ইনহিবিশন অফ দ্য কার্বনিক অ্যানহাইড্রেস ইজ দ্য ইন দ্য প্রক্সিমাল টিউবিউল, ঠিক আছে? তাহলে দেখেন টাইপ 2 এর ক্ষেত্রে ড্রাগের নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এসিটাজোলামাইড, টেট্রাসাইক্লিন দুইটা, উইলসন ডিজিজ আর হচ্ছে ওই যে গ্লাইকোসোরিয়া, প্রোটিনুরিয়া, অ্যামাইনো অ্যাসিডুরিয়া, ওটা ফ্যানকোনি সিনড্রোম, ঠিক আছে? ফ্যানকোনি সিনড্রোম। সো এগুলো কিন্তু আপনাকে একটু কোরিলেশন করাতে হবে আর কি, তাই হবে। So acetazolamide therapy frequently result in the chronic asymptomatic metabolic acidosis, which is associated with the normal anion gap and partial respiratory compensation. This is usually discovered incidentally. Partially respiratory compensation এর ক্ষেত্রে দেখেন কার্বন ডাই অক্সাইডের মানটা তারা কম দিচ্ছে আর কি, কমায় দিছে। ওকে, পরের কোশ্চেন আসি। সো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডায়াগনোসিস ফিট বেস্ট উইথ দিস ক্লিনিক্যাল পিকচার? কোনটা হচ্ছে মানে বেস্ট? You are asked by your surgical colleague to review a 70-year-old man with acute pancreatitis. তাহলে পেশেন্ট কিন্তু acute pancreatitis নিয়ে আসছে। He is clearly very unwell and surgeon has noticed deteriorating renal function. His current urine output হচ্ছে 5 ml per hour, কমে গেছে with raised urine sodium concentration 55. তাহলে দেখেন এখানে পেশেন্টের acute pancreatitis, ইউরিন আউটপুট কমে গেছে, মানে একে এর মতো ফিচার অলিগিউরি হয়ে গেছে, সাথে হচ্ছে সোডিয়াম লেভেল হচ্ছে 55। আমাকে একটা কথা বলেন, যদি কোনো পেশেন্টের একে এর মতো ফিচার থাকে, ইউরিনের সোডিয়াম কনসেন্ট্রেশন যদি 40 এর বেশি থাকে, ডায়াগনোসিস কি? নেক্রোসিস। হ্যাঁ, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। আর যদি 20 এর কম থাকে ইউরিনে সোডিয়াম কনসেন্ট্রেশন, তাহলে প্রিরেনাল ইউরেমিয়া। তাহলে আমাদের এই কোশ্চেনের ডায়াগনোসিস কি হয়? হ্যাঁ, acute tubular necrosis. The surgeon have been keeping him well filled and recent central venous pressure measured 16. The latest serum creatinine that you have is 320. So এটা diagnosis আমাদের acute tubular necrosis. Okay.
At 20, question বলছে which of the following is the most closely associated with the poor prognosis? Poor prognosis কোনটা? হ্যাঁ, renal biopsy বলছে suggestive of the IgA nephropathy. ওকে, তাহলে আমরা বুঝে গেলাম এই কোশ্চেনটা হচ্ছে IgA nephropathy পেশেন্ট। তাহলে IgA nephropathy পেশেন্টের poor prognosis কোনটা ইন্ডিকেট করে? Age at diagnosis, hypertension, number of episode, visual hematuria, plasma immunoglobulin IgA, presence of mild albuminuria. কোনটা হতে পারে? হাইপারটেনশন। hypertension, হাইপারটেনশন। হ্যাঁ, তাহলে IgA nephropathy হাইপারটেনশন ম্যানেজমেন্টের জন্য ড্রাগ অফ চয়েসের নাম কি? কোনটা এসি দিবেন? ইনহিবিটর, র্যামিপ্রিল। হ্যাঁ, Ramipril. র্যামিপ্রিল বা এসি ইনহিবিটর দিব। আর যদি প্রোটিনিউরিয়া থাকে, high dose steroid, ইনহিবিটর, না, যদি মাইক্রো অ্যালবুমিনিউরিয়া হয়, ঠিক আছে, সেই তাহলে ক্ষেত্রে Ramipril, র্যামিপ্রিল দিব, ঠিক আছে। এরপরে যদি ধরেন কোনো পেশেন্টের ম্যাক্রো অ্যালবুমিনিউরিয়া হয়, যদিও হয় না, যদি হয় তখন আমরা এই স্টেরয়েড দিব আর কি। হ্যাঁ, আবার IgA নেফ্রোপ্যাথি একটা পেশেন্ট খুব র্যাপিডলি যদি তার রেনাল ফাংশন খারাপ হয়ে যায়, তখন এটা ডায়াগনোসিস কি হবে? র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। র্যাপিডলি প্রগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। তখন ট্রিটমেন্ট কি দিবেন? IV pulse steroid plus methylprednisolone plus cyclophosphamide. রাইট, তাহলে আইবি মিথাইলপ্রেডনিসোলোন প্লাস হচ্ছে সাইক্লোফসফামাইড। ইয়েস। Okay, so which of the following is the most likely cause of our hypertension? Most likely cause কি? A 26 years old woman with a Turner syndrome is referred by her GP as he is concerned about her blood pressure. A recent 24-hour blood pressure monitor has shown an average blood pressure 148/88. She is managed with the Ramipril 10 mg daily. A recent creatinine was 105. Potassium 4.9. You examine her and elicit murmur and evidence of radiofemoral delay. ঠিক আছে, which of the following is the most likely cause of our hypertension? Coarctation of aorta, কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, single horseshoe kidney, primary hyperaldosteronism, essential hypertension. কোনটা হবে? Coarctation of the aorta. হ্যাঁ, তাহলে একটা কথা মনে রাখবেন, টার্নার সিনড্রোমের যে পেশেন্ট গুলো থাকে তাদের ক্ষেত্রে যেটা হয়, কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা থাকবে, আরেকটা হচ্ছে তার সাথে বাইকাসপিড অ্যাওর্টিক বাল্ব থাকবে। ঠিক আছে, বাইকাসপিড অ্যাওর্টিক বাল্ব থাকবে। যদি পরীক্ষাতে ওরা দিয়ে দেয় যে বাইকাসপিড অ্যাওর্টিক বাল্ব আছে, তাহলে আপনার আনসারটা যাবে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। আর যদি পরীক্ষাতে দিয়ে দেয় কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, দেখবেন আপনার আনসারটা যাবে হচ্ছে বাইকাসপিড অ্যাওর্টিক বাল্ব বা অ্যাওর্টিক স্টেনোসিস। ঠিক আছে, ওকে, তাহলে মোস্ট লাইকলি কজ অফ হাইপারটেনশন হচ্ছে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। বলে দিছে রেডিও ফিমোরাল ডিলে আছে, তাই না? আর কোয়ার্কটেশন অফ অ্যাওর্টার ক্ষেত্রে ওরা দেখবেন একটা কথা বলবে ডায়াগনোসিসের জন্য, সেটা হচ্ছে স্ক্যাপুলার জাস্ট নিচে, ঠিক আছে, ওরা বলবে স্ক্যাপুলার নিচে একটা সিস্টোলিক মারমার পাওয়া যায়। এই কথাটা যদি আপনাকে পরীক্ষার কোশ্চেনে দেয়, তখন আপনি ডায়াগনোসিস করবেন এটা হচ্ছে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। হ্যাঁ, অথবা আরেকটা শব্দ দিতে পারে মিড থোরাসিক রিজনে একটা সিস্টোলিক মারমার আছে, তখন আপনার ডায়াগনোসিস হচ্ছে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। আর অ্যাওর্টিক রিজনে যদি টার্নার সিনড্রোমের অ্যাওর্টিক স্টেনোসিসের যদি ফিচার দেয়, তাহলে বাইকাসপিড অ্যাওর্টিক বাল্ব বা অ্যাওর্টিক স্টেনোসিস ডায়াগনোসিস হয় আর কি। The heart murmur, endro arter কি endra এন্ড রেডিওফিমোরাল, sorry, and radiofemoral delay would confirm the diagnosis of coarctation of aorta. Performing the blood pressure on each arm would be important. Yeah. হ্যাঁ, টার্নার সিনড্রোমে মানে কোনটা কমন বেশি? মানে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টাটা কমন না Aortic valve common. আচ্ছা, Bicuspid aortic valve more common than coarctation of aorta. ঠিক আছে। Okay. তারপরে কোশ্চেন আসি, which of the following is characteristic features of primary FSGS? Okay, primary FSGS এর characteristics feature কোনটা? The pathogenesis of the focal segmental FSGS is unknown. Increased glomerular permeability and injury to the podocyte have been postulated a possible etiological factor. Which of the following characteristic features of primary FSGS? It commonly occurs following HIV infection. It is খেয়াল রাখবেন কিন্তু primary, not secondary. ঠিক আছে? It is known case of nephrotic syndrome. Most patient
gain full remission with the corticosteroid therapy. Kidney disease commonly occur within 2 years of onset of proteinuria. Renal histology is typically normal and may be confused with minimal change nephropathy. Primary. Normal, maybe confused known with case of nephrotic known syndrome. cause of nephrotic syndrome. Exactly, ঠিক আছে? নেফ্রোটিক সিনড্রোম আকারে অ্যাডাল্টের মোস্ট কমনলি প্রেজেন্ট করে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। তারপরে 2 নম্বরে যে কেসটা পাওয়া যায় মানে ফ্রিকোয়েন্সি অনুসারে সেটা হচ্ছে এফএসজিএস। ওকে, এটা হচ্ছে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস এর ক্ষেত্রে। তারপরে নেফ্রোটিক সিনড্রোম হিসাবে কিন্তু প্রাইমারি এফএসজিএস যেগুলো এগুলো হচ্ছে প্রেজেন্ট করে। এখন আমরা তো পড়ছি যদি পেশেন্টে এইচআইভি হয় বা হেপাটাইটিস বি ইনফেক্টেড হয় বা পেশেন্টে হিরোইন অ্যাবিউজ করে, লিথিয়াম নেয়, আইভি ড্রাগ অ্যাবিউজার হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এফএসজিএস হয়, সেটা কিন্তু তখন হয়ে যায় সেকেন্ডারি। তাহলে FSGS is the second most common cause of nephrotic syndrome in adult after membranous glomerulonephritis. Also accounts for 7 to 10% of pediatric nephrotic syndrome. Okay, next question, Ashi. Which of the following is the most likely findings on the renal biopsy? Renal biopsy the key পাবো আমরা 68-year-old woman presents to the clinic with hemoptysis. Her GP has also noticed a significant rise in creatinine 110, measured 3 months earlier to 187. তাহলে 110 থেকে বাইরে 187 হয়েছে and measured in the last week. Past history of notes include the reconstruction of collapse of the nasal bridge. ঠিক আছে, তাহলে collapse of the nasal bridge, আবার এদিকে ক্রিয়েটিনিন লেভেল হচ্ছে বেড়ে গেছে আর এই পাশে হেমোপ্টাইসিস আছে। সো এখানে ব্লাড প্রেসার 180/105, পালস হচ্ছে 90 রেগুলার। ফার্দার ব্লাড টেস্টিং ক্যারিড আউট বাই দ্য জিপি বিফোর হার কনসালটেশন রিভিলস দ্যাট শি ইজ সিয়াঙ্কা পজিটিভ। ওকে, তাহলে ডায়াগনোসিসটা ওকে বলেন। Good purpose syndrome. হ্যাঁ, ওয়েজেনার্স That's granulosis. Granulomatous with polyangiitis. এক্স্যাক্টলি, তাহলে সিয়াঙ্কা পজিটিভ, তাই না? সাথে দেখেন খুব ইম্পর্টেন্ট একটা ক্লু বলছে নেজাল ব্রিজ কলাপস হয়ে গেছে, হ্যাঁ, স্যাডেল নোজ যেটাকে বলে। ওকে, ওরা শুধু হেমোপ্টাইসিস দিছে, আপনার হেমাচুরিয়া দেয় নাই, বাট হেমোপ্টাইসিস দিছে, সাথে হচ্ছে স্যাডেল নোজ দিছে আর সিয়াঙ্কা পজিটিভ, তার মানে এটা ওয়েগনার্স বা গ্রানুলোমাটাস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। যেহেতু এটা হচ্ছে আমার খুব র্যাপিডলি ক্রিয়েটিনিন লেভেল খারাপের দিকে গেছে, তাহলে এখন ওয়েগনার্স গ্রানুলোমাটাস থেকে কোন জিনিসে টার্ন নিছে? আরপিজিএন আরপিজিএন এ টার্ন নিছে, তাই না? আরপিজিএন এ হচ্ছে টার্ন নিছে। সো এখন কথা হচ্ছে গিয়ে ওরা জানতেছে which of the following is the most likely findings on the renal biopsy. So necrotizing glomerulonephritis with IgA deposition, necrotizing glomerulonephritis with complement deposition, necrotizing glomerulonephritis without complement or immunoglobulin deposition, focal segmental glomerulosclerosis, thickened capillary wall with IgA deposition. thickened capillary walls with IgA deposition. Glomerulonephritis without complement or immunoglobulin. এক্স্যাক্টলি, শুনেন এর মধ্যে ওয়েগনার্স গ্রানুলোমাটাসে কিন্তু লেখাই ছিল নেক্রোটাইজিং হয়, নেক্রোটাইজিং ভাস্কুলাইটিস হয়, ঠিক আছে? থিকেন ক্যাপিলারি ওয়াল আইজিএ ডিপোজিট, এটা মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস এর ক্ষেত্রে আমরা পেয়ে থাকি, হ্যাঁ। আর জিপিএ যেটা, হ্যাঁ, ওয়েগনার্স, এটা তো হচ্ছে নেক্রোটাইজিং গ্লোমেরুলোনেফ্রাইটিস পাই। এখানে কোনো কমপ্লিমেন্ট ডিপোজিশন হয় না বা কোনো ইমিউনোগ্লোবুলিন ডিপোজিশন হয় না, ঠিক আছে? এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ডস অফ ভাস্কুলাইটিস ডিসঅর্ডার, হ্যাঁ, এটাই হবে আনসার আর কি। So clinical scenario fits best with the diagnosis of GPA. This is the typical histological picture. Complement deposition is seen in SLE, focal segmental glomerulosclerosis, in diabetes mellitus, and thickened capillary wall with IgA deposition in the membranous glomerulosclerosis nephritis. Severe IgA nephropathy may be associated with the necrotizing renal disease, although this histological picture is of course not seen in the majority of the patients. Okay. আচ্ছা, আমরা পরের কোশ্চেনে আসি। So which one of the following is the most appropriate intervention? Most appropriate intervention কোনটা? Most appropriate intervention কোনটা হবে? So 37-year-old woman with body mass index হচ্ছে 37 has been reviewed in the hypertension clinic. Abdominal ultrasound scan revealed that left kidney is much smaller than the right kidney. Diagnosis কি হতে পারে? Renal artery stenosis. renal artery stenosis Right.
You suspect renal artery stenosis, ওনারা বলেই দিছে কিন্তু as her GP noticed a deteriorating serum creatinine concentration within 1 month of starting SE inhibitor therapy. Most recent EGFR হচ্ছে 45. So which of the following is the most appropriate investigation জানতে চাইছে। আপনারা অপশন না দেখেই বলেন renal artery stenosis এর MR angiography. MR or CT angiography. MR angiography MR এনজিওগ্রাফি করতে হবে এবং সাথে MR এনজিওগ্রাফি করার কারণটা হচ্ছে সাথে একটা স্ট্যান্ড বসায় দেওয়া যায়, হ্যাঁ, এই জন্য হচ্ছে চয়েস অফ ইনভেস্টিগেশন হচ্ছে আমাদের রেনাল বা MR এনজিওগ্রাফি, যেটা এটা আর কি MR এনজিওগ্রাফি। So renal artery stenosis radionuclide study demonstrate the reduced renal perfusion on the affected site. It is particularly marked after the administration of the captopril. A completely normal result renders the renal artery stenosis unlikely. Although a useful investigation, the issues of the isotope handling and exposing the patient who may be normal to isotope mean that MR angiography is the next intervention of choice. পরের কোশ্চেন আসি আমরা। So which of the following is the most important therapeutic step in the normotensive patient with type 2 diabetes and without albuminuria to prevent the diabetic nephropathy? To prevent diabetic nephropathy. তো আমরা কি দিতে পারি? SE inhibitor, antagonist, তাহলে এটা হচ্ছে SE inhibitor. ওকে, নেফ্রোপ্যাথি ডায়াবেটিক পেশেন্টের। ও সরি, আরো অপশন ছিল। অপটিমাল গ্লাইসেমিক কন্ট্রোল করতে হবে, হ্যাঁ। প্রোটিনিউরিয়া থাকলে তখন হচ্ছে অ্যালবুমিনুরিয়া উইদাউট কিন্তু বলছে। মাইক্রো অ্যালবুমিনুরিয়া থাকে রেনিফিউজিল, এটা তো বলছে অ্যালবুমিনুরিয়া নাই। রাইট, Normotensive patient without হ্যাঁ, উইদাউট অ্যালবুমিনুরিয়া বলছে। সো আমাদের আনসারটা কিন্তু তখন আর এসি ইনহিবিটর থাকে না, হ্যাঁ। তখন হচ্ছে আমাদের মানে অপটিমাল গ্লাইসেমিক কন্ট্রোলটা আসলে মেইন। So optimal glycemic control closely followed by the blood pressure control is the most important step. আচ্ছা, এইটা দিয়ে আমরা একটা শিক্ষা নিতে পারি। এমআরসিপি পরীক্ষার ক্ষেত্রে কোনো কোশ্চেন মানে আপনি ধরেন যে 2টা লাইন পড়ে অনেক সময় দেখা যায় আনসার পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু এটা করা যাবে না। টোটাল কোশ্চেনটা অ্যাকচুয়ালি পরীক্ষার হলে পড়তে হবে। দেখবেন লাস্টে একটা টুইস্ট দিয়ে দিছে, যেটা হচ্ছে আপনার আনসারটা ঘুরাই ফেলছে, লাইক দ্যাট। এই কোশ্চেনটার মধ্যে আর কি আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ভাবছি, এটা কিন্তু খেয়াল করি নাই, বাট এটার জন্য আমাদের আনসারটা কিন্তু চলে গেছে অপটিমাল গ্লাইসেমিক কন্ট্রোল। ওকে, নেক্সট কোশ্চেনে আসি আমরা। সো বলছে which one of the following diagnoses fit best with this clinical picture? Diagnosis fit best. A 72-year-old man with type 2 diabetes mellitus CKD GFR 32 presents to the radiology for elective peripheral CT angiography. He has had a mild episodes of gastroenteritis but is keen to go ahead with the investigation. He is discharged immediately after but presents to the emergency department 2 days later feeling generally unwell. His serum creatinine 385 and hemoglobin 135 and platelet to 198. He has no proteinuria and 1 hematuria on the deep stick. Which one of the following fit best with this clinical picture? So contrast nephropathy, hemolytic uremic syndrome, nephritic syndrome, and renal artery occlusion and originating diabetic nephropathy. কোনটা হচ্ছে কন্ট্রাস্ট নেফ্রোপ্যাথি? যেহেতু তার একটা হিস্ট্রিতে বলছে না, তাহলে ইলেকটিভ পেরিফেরাল সিটি এনজিওগ্রাফি তার একটা হিস্ট্রিতে যেহেতু বলছে সিকিডি পেশেন্ট, সো এটা হচ্ছে আমাদের কন্ট্রাস্ট নেফ্রোপ্যাথি। Patient with the impaired renal function, the use of iodine containing contrast media may be directly nephrotoxic. The mechanism is thought to be the renal vasoconstriction and direct toxic effect on the renal tubule. The toxic effect appear to be the dose dependent and therefore there large amount of contrast are used such as the angiography. There is an increased incidence of contrast nephropathy. The risk of contrast nephropathy increase where diabetic nephropathy is the choice of impaired renal function. There is a coexistent hypovolemia and in this case the precipitated by the gastroenteritis. Dehydration with normal saline may reduce the incidence of contrast nephropathy. এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, হাইড্রেশন মেইনটেইন করতে হবে।
আর পেশেন্টের গ্যাস্ট্রাইটিস ছিল, গ্যাস্ট্রোএন্টারাইটিস, যার জন্য ডায়রিয়া হয়েছে, সেক্ষেত্রে সে ওয়াটার লস করছে, যার জন্য আরো এটা প্রিসিপিটেট করছে আর কি। Although care must be taken not to be precipitate the volume overload, evidence of use of the N-acetylcysteine is weak. Okay, N-acetylcysteine দেখো এটা আসলে এখন লাভ হয় না। What is the best way to obtain the diagnosis? 40 years old man presents with a 2-month history of cough and breathlessness. He has also noticed the hemoptysis, which says he has gradually worsened. On examination, there are bilateral basal crepitation and there are chest tests that show diffuse shadowing. His GP measured his creatinine, যেটা হচ্ছে 195 বাড়ছে, and detect protein and blood in the urine. What is the best way to obtain the diagnosis? This is the best way to obtain diagnosis. আগে ডায়াগনোসিসটা বলেন তো কি হতে পারে এটা? Good pastor. হ্যাঁ, তাহলে হেমাটাইটিস আছে পেশেন্টের, সাথে হচ্ছে হেমাচুরিয়া আছে, যেহেতু ইউরিনে ব্লাড আছে। সো এটা হচ্ছে গুড পাস্টর। আর একটা হচ্ছে আমার হচ্ছে বায়োলেটারাল বেজাল ক্রিপিটেশন। এটা হওয়ার কারণ হচ্ছে লাংসের মধ্যে যেহেতু হেমোরেজ হচ্ছে, হেমোরেজের জন্য এখানে হচ্ছে আমাদের এই ক্রিপিটেশনটা আমরা পাচ্ছি। আর সাথে পেশেন্টের রেনাল ইনভলভমেন্ট তো আছে, সেজন্য ক্রিয়েটিনিনটা হচ্ছে বেশি। তাহলে বেস্ট ওয়ে টু ডায়াগনোসিস কি করতে পারি? ব্রঙ্কোস্কোপি, বায়োপসি, স্পুটাম স্যাম্পল, ভেন্টিলেশন, পারফিউশন, স্ক্যান, কোনটা হবে? Renal biopsy. রাইট। তাই রেনাল বায়োপসিতে গুড পাস্টার সিনড্রোম আমরা কি পাই? Linear IgG deposition. হ্যাঁ, লিনিয়ার আইজিজি ডিপোজিশন পেয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা, অনেকে যেমন শোভন ভাই, অর্ণব ভাই, সুরাইয়া আপু, তারপরে ফাতিমা আপু, জামান ভাই, আপনারা কিন্তু কোনো আনসার করতেছেন না, যা শুনে যাচ্ছেন। নোবেল ভাই, নাদিয়া আপু, সাইমা, মালিহা, তারপরে তানু, শাহরিয়ার, মুহিব, ঠিক আছে। আসলে আপনারা যদি একটু আমাদের সাথে কমিউনিকেশন করেন, কথা বলেন, হয়তো আপনাদের কাছ থেকে 2-1টা কথা জানতে পারি। হ্যাঁ, একটু শেয়ার করবেন। এখানে বিষয়টা হচ্ছে এরকম না যে আমি খুব পারি বা জানি, এরকম না। কারণ আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, বা আমরা এটা হচ্ছে শেয়ারিং এন্ড কেয়ারিং, ঠিক আছে। কারণ আপনারা কেউ একটা হয়তো ইনফরমেশন শেয়ার করলো, হয়তো আমরা সবাই জানলাম, যেটা আমার হয়তো জানা নাই বা অন্য আরেকজনের জানা নাই। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমাদের ডিসকাশন অংশ, যেটা হচ্ছে পার্টনার নিয়ে পড়তে বলে এমআরসিপি, তাই না? এমআরসিপি তে বলে পার্টনার নিয়ে পড়ো, পার্টনার নিয়ে পড়ো। সো আমরা এখানে যারা আছি সবাই কিন্তু একটা পার্টনার বেসড পড়াশোনা করতেছি, ঠিক আছে, ডিসকাশন করে। এই জন্য চেষ্টা করবেন আসলে সবাই পার্টিসিপেট করার জন্য। কেউ যদি ডিউটিতে থাকেন বা কোনো ইয়েতে থাকে, সেটা হচ্ছে ভিন্ন হিসাব। অনেক সময় ইয়ারফোন কানে দিয়ে শুনতে পারেন, কিন্তু চেষ্টা করবেন আর কি একটু অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। তাহলে আসলে নিজের কাছেও বোর লাগবে না, কোশ্চেন গুলো পড়লে আপনার একটা ইন্টেনশন থাকবে আর কি। হ্যাঁ, এটা। আচ্ছা, তাহলে আমাদের এটা তো হয়ে গেল, যেটা হচ্ছে রেনাল বায়োপসি, যেটা গুড পাস্টর, যেটা হচ্ছে লিনিয়ার আইজিজি ডিপোজিশন আমরা পাবো। ওকে, ফাইন। Which of the following is the next most appropriate agent to be initiated? Most appropriate agent কি দিব? A 52-year-old man, Afro-Caribbean descent, present to the GP for an annual review. His past medical history include type 2 diabetes and chronic kidney disease stage 2, for which he takes metformin gliclazide. On examination, his blood pressure ratio 155/95 and heart rate হচ্ছে 88. So his chest is clear on auscultation with normal heart sound, and he has soft and non-tender abdomen. That is soft and non-tender abdomen. So random blood sugar হচ্ছে 10.2, বেশি আছে যেহেতু diabetic patient. Which of the following is the next most appropriate agent to be initiated? Amlodipine, doxazosine, indapamide, losartan, parapravin. Losartan. আচ্ছা, losartan, তাই না? ওকে, সো আমরা কি এই পেশেন্টকে রেমিপিল দিব? না ভাইয়া, কেন দিব না? এই যে আফ্রো ক্যারিবিয়ান Kidney disease stage 3. রেমিপিল তো দিতে পারি, 30 এর নিচে, 30 এর উপরে থাকলে তো স্টেজ 3 তো 30 তে না। হ্যাঁ, এটা ভাইয়া যেটা বলছে এটা ঠিক আছে। এখন ফ্যাক্ট হচ্ছে আফ্রো ক্যারাবিয়ান যারা, তাদের হচ্ছে এনজিওটেনসিন কনভার্টিং যে এনজাইমটা, সেই এনজাইমটা হচ্ছে থাকে না, ঠিক আছে, যার জন্য আমরা এসি ইনহিবিটর দিয়ে লাভ নাই।
কারণ আপনি এনজাইমই নাই, তাহলে ওইটাকে তো দিয়ে হচ্ছে কোনো ওই ইনহিবিটর দিয়ে তো লাভ নাই, ঠিক আছে। আফ্রোক্যারাবিয়ানদের এটা জেনেটিক্যালি তাদের হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমটা হচ্ছে থাকে না, সেজন্য এই পেশেন্ট গুলাকে এস ইনহিবিটর দেয় না। আমরা যদি দেই তাহলে হচ্ছে আমরা এই যে লুসার্টান মানে হচ্ছে রিসেপ্টর ব্লকার দিয়ে দিই, ঠিক আছে। তাহলে হচ্ছে রিসেপ্টরটা ব্লক করবে, এনজাইমের উপরে সে কাজ করবে না। আর ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে লুসার্টান অথবা এসএ ইনহিবিটর, এআরবি এগুলো তো ভালো কাজ করে, তাই না। স্পেশালি মাইক্রো প্রোটিনিউরিয়া থাকলে সেটাকে সে মিনিমাইজ করে, প্লাস হচ্ছে হাইপারটেনশনটাও কন্ট্রোল করে। এই জন্য আমাদের অ্যাজ লাইক ড্রাগ অফ চয়েস হিসেবে আমরা দুইটা দিই, রেমিপিলটা হচ্ছে ফার্স্ট লাইন, আর দেন হচ্ছে আমরা লুসার্টান দিই। যেহেতু আফ্রোক্যারাবিয়ান সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে এই ক্ষেত্রে লুসার্টানটা ইউজ করবো, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, সো লুসার্টান ইজ অ্যান অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। আমরা যখন কার্ডিওলজি পড়বো তখন দেখবেন নাইস গাইডলাইনে হাইপারটেনশনের ম্যানেজমেন্টে এই কথাগুলো আপনারা পাবেন আবার। Losartan is an angiotensin receptor blocker that works to preserve the renal function in patient with hypertension and type 2 diabetes. So NICE guideline যেটা বলছে angiotensin receptor blocker, so angiotensin receptor blocker over an angiotensin converting enzyme inhibitor এক্ষেত্রে আমরা দিব বা রিকমেন্ড করছে আর কি NICE guideline। ওকে, পরের কোশ্চেন আসি। এখানে which one of the following is the most likely diagnosis? ইউরিন মাইক্রোস্কোপি করে ওরা পাইছে হায়ালিন কাস্ট প্লাস হচ্ছে ইসোনোফিল কাউন্ট পাইছে ইউরিনের মধ্যে, মানে ইসোনোফিল ইউরিয়া বলা যায়, তাই না, যেহেতু ইউরিনের মধ্যে ইসোনোফিল আছে। আচ্ছা, আমরা নেফ্রোলজিতে একটা ডিজিজের ক্ষেত্রে আমি ইসোনোফিল ইউরিয়া শব্দটা ইউজ করছিলাম, সেই ডিজিজটার নাম বলেন তো, মনে আছে কি? হ্যাঁ, কোলেস্টেরল এম্বোলাইজেশন, সেটার ক্ষেত্রে ইসোনোফিল ইউরিয়া হয়। আমরা একটু সিনারিওটা পড়বো তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন। A 71-year-old man undergone angiography 3 days earlier, এই যে চলে আসছে কিন্তু, হ্যাঁ 3 দিন আগে তাকে এনজিওগ্রাফি করা হয়েছে, অথবা সিএবিজি করা হয়েছে, অথবা অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া হয়েছে, অথবা পেশেন্টকে থ্রম্বোলাইসিস করা হয়েছে, ঠিক আছে। এই ধরনের হিস্ট্রিতে তারা এই কথাগুলো বলবে। There has been a step rise in his creatinine over the past few days. On examination, his blood pressure 155/95 and his pulse is 90 and regular. He has livedo reticularis, এই যে livedo reticularis, ঠিক আছে, যেটা হচ্ছে কোলেস্টেরল এম্বোলাইজেশনে পাওয়া যায়। আর কোথায় কোথায় পাওয়া যায় একটু বলতে পারেন? অ্যাসিলিতে পাওয়া প্যানে পাওয়া যায়, হোমোসিস্টিনিউরিয়া। হোমোসিস্টিনিউরিয়া, রাইট, ঠিক আছে। সো এই কন্ডিশন গুলাতে আমরা হচ্ছে লিবিডো রেটিকুলারিস পাই। প্যান মানে পলিআর্টারাইটিস নোডোসা। আচ্ছা, আর একটা কথা একটু খেয়াল রাখবেন, পলিআর্টারাইটিস নোডোসার পেশেন্টের ক্ষেত্রে একটা ভাইরাস অ্যাসোসিয়েটেড থাকে, হেপাটাইটিস বি ভাইরাস। হ্যাপাটাইটিস বি ভাইরাস, হ্যাপাটাইটিস বি ভাইরাস। এবং পলিআর্টারাইটিস নোডোসা পেশেন্টের ক্ষেত্রে আঙ্কা নেগেটিভ থাকে, অ্যান্টিটিএস ডিএনএ নেগেটিভ থাকে, আরএ নেগেটিভ থাকে, রিমাটয়েড ফ্যাক্টর হচ্ছে নেগেটিভ। তো এগুলো আমরা একটু মনে রাখতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে রিমাটোলজি পড়ার সময় আমরা পড়বো আর কি, হ্যাঁ। Blue discoloration over his nose and small punched out ulcer. Okay, so এখানে হিমোগ্লোবিন, ওকে, ডব্লিউবিসি, ইসোনোফিল কাউন্ট হচ্ছে বেড়ে গেছে, প্লাটলেট, সোডিয়াম, পটাশিয়াম, ক্রিয়েটিনিন বেড়ে গেছে, মানে রেনাল ইনভলভমেন্ট আছে। আর এখানে হচ্ছে ইসোনোফিল ইউরিয়া হচ্ছে, আমাদের ডায়াগনোসিস যেটা বলছেন কোলেস্টেরল এম্বোলিজম। আচ্ছা, যার এখান থেকে আপনাদের সাউন্ডটা হয় আপনারা নিজেরাই বুঝতে পারেন, ঠিক আছে। সো নিজেকে একটু নিজেই মিউট করে ফেলবেন আর কি, তাহলে ভালো। ওকে, হুইচ ওয়ান ফ্যাক্টর ইজ মোস্ট লাইকলি টু ট্রিগার দ্য রেনিন স্টিমুলেশন? তাহলে রেনিন রিলিজ করার ক্ষেত্রে কোন ফ্যাক্টরটা কাজ করে? অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, এএনপি, অ্যান্টিডায়ারেটিক হরমোন, হাইপারনেট্রিমিয়া, হাইপোভলিমিয়া, কোনটা হবে? হাইপোভলিমিয়া। এক্স্যাক্টলি, তাহলে সোজা কথা রেনাল হাইপোপারফিউশন না, তাহলে হাইপোভলিমিয়া হলে রেনাল পারফিউশন কমে যাবে, রেনাল পারফিউশন কমে গেলে আমাদের রেনিনটা রিলিজ হবে, আর রেনিন রিলিজ হলে রেনিন যে কাজ করে এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন 1 এ কনভার্ট করে, আর এনজিওটেনসিন কনভার্টিং এনজাইমটা লাংস এর মধ্যে এনজিওটেনসিন 1 কে এনজিওটেনসিন 2 তে কনভার্ট করে, আর এনজিওটেনসিন 2 তখন একটা পোটেন্ট ভেসোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করে, সে হচ্ছে অ্যালডোস্টেরন রিলিজ করতে অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেশন দেয়, আর এডিএস এর সিক্রেশনটাও বাড়ায়, ঠিক আছে। ওভারঅল সেই কাজগুলো করে থাকে। ওকে,
Which one of the following diagnose fit best with this clinical picture? A 28-year-old woman presented with glycosuria at a new patient screening. Her fasting blood glucose concentration was 4.8. Body mass index was 23. Okay. And serum lipid screen by lipid function testing, full blood count are normal. Glucose tolerance test showed the blood glucose 5 after 75 gram of oral glucose. So which one of the following diagnoses fit best with this clinical picture? Impaired glucose tolerance, impaired fasting glucose, renal glycosuria, type 1 diabetes. কোনটা হতে পারে? renal glycosuria. হ্যাঁ, তার সুগার লেভেল কিন্তু ভালো আছে, তাই না? 24 আওয়ার্স পরে সুগার লেভেল ভালো আছে, মানে পেশেন্টের ডায়াবেটিস নাই। ওকে, সো বডি মাস ইনডেক্স হচ্ছে তার 23, সেটাও ভালো আছে। আর এখানে ফাস্টিং ব্লাড সুগার হচ্ছে 4.8, এটাও ভালো আছে। সো এটা হচ্ছে তার রেনাল যে থ্রেশহোল্ডটা আছে সেটা ওভারকাম করে সুগার বের হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে রেনাল গ্লাইকোসিরিয়াই হবে। আর অন্যগুলা তো হচ্ছেই না, যেহেতু ব্লাড সুগার টুগার সবকিছু তার ভালো আছে। সো এটা রেনাল গ্লাইকোসিরিয়া। So glycosuria is unusual where no other urine abnormality is identified. The blood glucose concentration is normal. No other metabolic abnormalities are identified. Either there is a defect in the tubular threshold for glucose reabsorption in the proximal tubule, so-called the spelt reabsorption curve. So a defect in the maximum tubular reabsorption of glucose, the abnormality appears to run in families in some case. So both autosomal dominant and autosomal dominant and recessive inheritance pattern have been described. In this case, and renal glucose excretion appeared to have no clinical significance. However, the glycosuria is present. It is important to rule out the diabetes mellitus and other tubular disorders such as Fanconi syndrome. কারণ ফ্যানকনি সিনড্রোমে তো গ্লাইকোসুরিয়া হয়, অ্যামাইনো অ্যাসিডুরিয়া হয়, প্রোটিনিউরিয়া হয়, ঠিক আছে? অনেকগুলো সমন্বিত একটা পার্ট হচ্ছে ফ্যানকনি সিনড্রোম। সোজা কথা দেখবেন ডায়াবেটিস নাই, ইউরিন দিয়ে হচ্ছে ইউরিন সুগার আছে, সো এটা হচ্ছে গ্লাইকোসুরিয়া, রেনাল গ্লাইকোসুরিয়া। আচ্ছা, পরের কোশ্চেন আসি। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? 24 আওয়ার্স ইউরিনারি সোডিয়াম যেটা, এটা হচ্ছে 260। 24 আওয়ার্স ইউরিনারি পটাশিয়াম হচ্ছে 160। আচ্ছা, আমরা একটু হিস্ট্রিটা পড়ি। A 24-year-old man was referred to the clinic after routine blood test at a occupational health check-up where abnormal. He had no existing diagnosis but had had lethargy and intermittent muscle spasm since child. বাচ্চাকাল থেকে কিন্তু তার এই মাসল স্পাজম এবং লেথার্জি আছে। Examination was normal, blood pressure okay, 132/67, 76, pulse rate 68, ভালো। সোডিয়াম হচ্ছে 131, কমে গেছে। পটাশিয়ামটা আবার কমে গেছে 2.4, অনেক কমে গেছে। ক্লোরাইড হচ্ছে 91, ম্যাগনেসিয়াম 0.38, এইটাও কমে গেছে। হাইপোম্যাগনেসিমিয়া, হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া। ইউরিয়া লেভেল 6.3, ক্রিয়েটিন হচ্ছে 82, 24 ইউরিয়া সোডিয়াম হচ্ছে 260 and এর একটু বেশি আছে আর কি। আর 24 ইউরিয়া পটাশিয়াম হচ্ছে 160। So what is কোন সিনড্রোম? কোশিং সিনড্রোম, জিটেলম্যান সিনড্রোম, লিডল সিনড্রোম, রেনাল আর্টারি স্টেনোসিস। কি হতে পারে? লিডল অথবা কর্নার। জিটেলম্যান হইতে পারে ভাইয়া, নরমোটেনসিভ প্লাস হাইপোক্যালেমিয়া অথবা জিটেলম্যান। আচ্ছা, গুড। তাহলে আমরা একটা একটা বাদ দেই। কোন সিনড্রোমের পেশেন্টের হাইপোক্যালিমিয়া থাকবে এবং হাইপারটেনশন থাকবে? পেশেন্টের প্রেসার হচ্ছে নরমাল বাট পেশেন্টে হাইপোক্যালিমিয়া আছে, ঠিক আছে? তাহলে কোন সিনড্রোম বাদ, যেহেতু প্রেসার নরমাল। ওকে, কুশিং সিনড্রোমের ক্ষেত্রে যেটা হবে, পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে হাইপারটেনশন থাকবে, এটা একটা পয়েন্ট। পেশেন্টের ক্ষেত্রে এরকম হিস্ট্রি দিবে না, চাইল্ডহুডে তার স্পাজম হয়, ইন্টারমিটেন্ট ল্যাথার্জি লাগে, এই ধরনের হিস্ট্রি দিবে না। আর এই ক্ষেত্রে হচ্ছে অনেকটা পেশেন্টের মানে হাইপারটেনশন তো থাকবেই, পেশেন্টের ডায়াবেটিস আছে এরকমও থাকবে, অ্যাবডোমিনাল স্ট্রায়া থাকবে, তাই না? এই সকল ফিচার গুলো হচ্ছে আমরা কুশিং সিনড্রোমের পেশেন্টের ক্ষেত্রে পাবো। আমরা যদি লিডেল সিনড্রোম চিন্তা করি, লিডেল সিনড্রোমটা হচ্ছে সিউডো হাইপার অ্যালডোস্টেরনিজমের মতো তার ফিচার থাকে, ঠিক আছে? লিডেল সিনড্রোম অর্থাৎ পেশেন্টের বডিতে অ্যালডোস্টেরন প্লাস রেনিন হচ্ছে নরমাল থাকবে,
কিন্তু তার যে ফিচারগুলো থাকবে সেই ফিচারগুলো দেখা যাবে হাইপার অ্যালডোস্টেরনিজমের ফিচার থাকবে, সেটাই হচ্ছে আমাদের লিডেল সিনড্রোম। তাহলে যেই পেশেন্টের হাইপার অ্যালডোস্টেরনিজম থাকে সেই পেশেন্টগুলোর বডিতে হচ্ছে হাইপার টেনশন থাকবে, 1 নম্বর কথা। পেশেন্টের হাইপার টেনশন নাই, ঠিক আছে, নর্মাল প্রেশার। 2 নম্বর কথা হচ্ছে লিডল সিনড্রোমের পেশেন্টগুলোর হচ্ছে অ্যালডোস্টেরন বেশি হলে যে ফিচারটা থাকবে হাইপোক্যালিমিয়া থাকবে, পেশেন্টের কিন্তু হাইপোক্যালিমিয়া আছে, পটাশিয়াম কিন্তু কম। কিন্তু ম্যাগনেসিয়াম কম হওয়ার কথা না, সোডিয়াম আবার কম হওয়ার কথা না, কারণ লিডল সিনড্রোমের পেশেন্টের হাইপার অ্যালডোস্টেরনিজম তো সোডিয়াম হচ্ছে বেশি থাকে। রিঅ্যাবজর্ব হয়, তাই না? সোডিয়াম, ওয়াটার এগুলো হচ্ছে বডিতে কিডনিতে রিঅ্যাবজর্ব হয়, আর ইউরিন দিয়ে হচ্ছে পটাশিয়ামটা অ্যালডোস্টেরন হচ্ছে বের করে দেয়। ওকে, ইউরিন দিয়ে পটাশিয়ামটা হচ্ছে অ্যালডোস্টেরনের মাধ্যমে বের করে দেয়। তাহলে ওইটাও আমাদের হচ্ছে না। তাহলে রেনাল আর্টারি স্টেনোসিস কি হবে? রেনাল আর্টারি স্টেনোসিস হবে না, কারণ এই পেশেন্ট গুলো আমার স্পেশালি হাইপারটেনশন নিয়েই প্রেজেন্ট, হাইপারটেনশন প্লাস হচ্ছে ওল্ড এজে পেশেন্ট গুলা প্রেজেন্ট করে, পেশেন্টের বয়স হচ্ছে ইয়াং, তাই না, 24। কারণ রেনাল আর্টারি স্টেনোসিসটা হচ্ছে ইউজুয়ালি অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য হয়ে থাকে। তাহলে বাদ রইল কি? বাদ আছে আমাদের একজন, সেটা হচ্ছে কি জিটেলম্যান সিনড্রোম। ঠিক আছে, এই জিটেলম্যান সিনড্রোমের পেশেন্টে হাইপোনেট্রিমিয়া পাবেন, হাইপোক্যালিমিয়া পাবেন, তারপর হাইপোম্যাগনেসিমিয়া। এটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট একটা ক্লো, হাইপোম্যাগনেসিমিয়া জিটেলম্যান সিনড্রোমের পেশেন্ট গুলো ডায়াগনোসিসের জন্য। কেন? ওই যে আরেকটা আছে না, যে আপনার এই যে বার্টার সিনড্রোম আছে না, বার্টার সিনড্রোম আর জিটেলম্যান সিনড্রোম, দুইটা পার্থক্য করা একটা ক্লো হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম। বার্টার সিনড্রোমে ম্যাগনেসিয়ামটা নরমাল থাকে, আর জিটেলম্যান সিনড্রোমে ম্যাগনেসিয়ামটা হচ্ছে আপনার কম থাকে। ওকে, এটা মনে রাখবেন, সুপার ইম্পর্টেন্ট এটা। আর ক্যালসিয়ামও ভাই একটা অপশন আছে না যেটা দিয়ে আমরা পার্থক্য করতে পারি? লিটল মানে হাইপার ক্যালসিমিয়া হ্যাঁ, থাকে ক্যালসিয়াম হাইপারক্যালসিমিয়া, হ্যাঁ হ্যাঁ, আর হাইপোক্যালসিমিয়া থাকে। ইয়েস। এটা তো থায়াজাইড এবং লুপ ডায়াবেটিক্স এর দুইটা আলাদাভাবে একইভাবে কাজ করে। আচ্ছা, আমি একটু বলি জিটেলম্যান এবং হচ্ছে আপনার বার্টার সিনড্রোমের ক্ষেত্রে একটু মনে রাখবেন, দুইটারই যে অবস্থা থাকে সেটা হচ্ছে হাইপোক্যালিমিয়া এবং নরমাল ব্লাড প্রেশার। জিটেলম্যানও থাকবে, বার্টার সিনড্রোমে থাকবে, ঠিক আছে, দুইটাতেই হাইপোক্যালিমিয়া থাকবে এন্ড ব্লাড প্রেশার নরমাল থাকবে। যদি বয়স পেশেন্টের দেয় 10 বছর বা 12 বছর এরকম বয়স দেয়, তাহলে আপনার ডায়াগনোসিস বার্টার সিনড্রোম। বার্টার সিনড্রোমের পেশেন্ট গুলো হচ্ছে আর্লি এজে ডিজিজ ম্যানিফেস্টেশন হয়। আর জিটেলম্যান যে সিনড্রোমের পেশেন্ট গুলো থাকবে, এগুলা ইউজুয়ালি 20 বছর পরে গিয়া এই পেশেন্ট গুলা ডিজিজটা ম্যানিফেস্টেশন হয়। লাইক দেখেন, এই পেশেন্টের বয়স হচ্ছে 24 বছর, ঠিক আছে। বার্টার সিনড্রোমের যে পেশেন্ট গুলো থাকবে, সেই পেশেন্ট গুলা কম বয়সেই মানে তাদের লার্নিং ডিফিকাল্টি থেকে শুরু করে মানে সে হচ্ছে প্যারালাইজড মানে আর্লি এজে তার অবস্থা খারাপ হয়ে যাবে। বাট জিটেলম্যান সিনড্রোমের পেশেন্ট গুলা কিছুটা মানে ভালোই থাকবে, মাঝে মধ্যে খেলাধুলা করলে, দৌড়াদৌড়ি করলে মাসেল ক্র্যাম্প হবে। কেন হয়? ওই যে হাইপোক্যালিমিয়ার জন্য বা লেথার্জি হয়ে থাকে। এটা একটা। আরেকটা হচ্ছে এই জিটেলম্যান সিনড্রোমের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম লেভেলটা নরমাল থাকে, আর বার্টার সিনড্রোমের ক্ষেত্রে জিটেলম্যানের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামটা কম থাকবে, বার্টার সিনড্রোমের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামটা নরমাল থাকবে। আর যেটা বললেন যে বার্টার সিনড্রোমের পেশেন্ট গুলা লুপ ডায়াবেটিক্স দিলে যে ধরনের ফিচার থাকে সেই ফিচারটা আসবে, আর জিটেলম্যান সিনড্রোমের পেশেন্টের থায়াজাইড ডায়াবেটিক্স দিলে যে ধরনের ফিচার আসে সেই ফিচারটা হচ্ছে আমরা পাবো। এইটুকু দিয়ে আপনি দুইটাকে একটু ডিফারেন্সিয়েট করতে পারবেন। হ্যাঁ, ওকে। তাহলে জিটেলম্যানটা হচ্ছে দিস ইজ অ্যান অটোসোমাল রিসেসিভ কন্ডিশন ইউজুয়ালি কজড বাই মিউটেশন অফ দ্য থায়াজাইড সেন্সিটিভ সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্টার্স। দিস লিডস টু হাইপোক্লোরিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। And which is increased urinary sodium and potassium loss. Patient do not develop hypertension, কারণ এরা হাইপোটেনশন নিয়ে মেইনলি আমাদের কাছে প্রেজেন্ট করে। ওকে, পরে কোশ্চেনে আসি। Which one of the following cause of obstructive kidney disease should be considered most likely given the history of unless proven otherwise? তো obstructive kidney disease কোনটা ইন্ডিকেট করে? So a 70-year-old man with Parkinson's disease is referred to the acutely by his GP, having been found to have a creatinine 746, অনেক বেশি. He was known to have the normal renal function 2 years previously. On examination, he has evidence of rigidity, resting tremor, and postural inability. He appears to have the bilateral small pupils and postural blood drop from 160 থেকে 72.
when supine 2 হচ্ছে 138 থেকে 160, তার মানে postural blood drop আছে আর কি, when standing. His pulse rates are remarkable. Ultrasound shows bilateral hydronephrosis and full bladder. তাহলে bilateral hydronephrosis আছে, ব্লাডার হচ্ছে ফুল আছে, এদিকে postural drop আছে। ওকে, আচ্ছা, which of the following cause of obstructive kidney disease should be considered most likely to given the history unless otherwise proven? তাহলে হিস্ট্রি থেকে আমরা এটা কোনটা হতে পারে তার এই obstructive kidney disease এর জন্য? Benign prostatic hypertrophy, neurogenic bladder, papillary necrosis, retroperitoneal fibrosis, ureteric obstruction. কোনটা হতে পারে? রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস, নিউরোজেনিক ব্লাডার, হ্যাঁ, নিউরোজেনিক ব্লাডার, নিউরোজেনিক ব্লাডার হওয়ার সম্ভাবনাটা বেশি কেন? এই যে বায়োলেটারাল স্মল পিউপিল, ঠিক আছে, এটা একটা পয়েন্ট, নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট না, তারপরে রিজিডিটি, ট্রেমর, পোস্টুরাল ইনস্টেবিলিটি, এগুলো পার্কিনসন ডিজিজের সাথে। আবার পার্কিনসন ডিজিজও তো একটা নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট, তাই না? আবার এদিকে ব্লাডার হচ্ছে ফুল হয়ে আছে, সো এটা নিউরোজেনিক ব্লাডার হওয়ারই সম্ভাবনাটা বেশি, নিউরোজেনিক ব্লাডার। তাহলে নিউরোজেনিক ব্লাডার is seen in the diabetic mellitus, multiple sclerosis, cerebrovascular disease, advanced Parkinson disease, তাদের ক্ষেত্রে এগুলো পাওয়া যায়, and spinal injury. These patients clinical atonic sign are pointed to the risk of having the autonomic bladder dysfunction. These patients with the Parkinson disease exhibit the symptoms of bladder outlet obstruction due to benign prostatic enlargement. Diagnosis should be confirmed by the mechanical urodynamic studies. The most common cause of prostatectomy incontinence in a patient with the Parkinson disease is retrosor hyperflexia. If the transurethral resection of prostate is performed without the urodynamic confirmation of the obstruction, the patient may become totally incontinent after the procedure. Okay. So a 35 years old man presents with cough, hemoptysis, and gastroenteritis. He is long-term smoker and his Sianka level are elevated. তাহলে Sianka বেশি আছে, cough, hemoptysis আছে, gastroenteritis আছে, glomerulonephritis আছে, sorry. Which of the following is the most likely cause of her feature? Good posture, Kawasaki, microscopic polyangiitis, pen, or GPA? জিপিএ, তাহলে যেহেতু সিয়াঙ্কা আছে, তাই না, সিয়াঙ্কাটা হচ্ছে আমাদের জিপি এর দিকে আসে, যেহেতু হেমোপ্টাইসিস পেশেন্টের রয়েছে। আর গুড পশ্চারের ক্ষেত্রে তো সিয়াঙ্কাটা না, মেইনলি হচ্ছে পিয়াঙ্কা পজিটিভ থাকে। কাওয়াসাকি ডিজিজ তো যেহেতু আমাদের গ্র্যাড ভেসেল ভাস্কুলাইটিস, স্পেশালি আমাদের যে আর্চ অফ অ্যাওর্টা এবং তার অ্যাসোসিয়েটেড যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোতে হচ্ছে একটা ভাস্কুলাইটিস হয়, এবং এটা হচ্ছে জাপানিজ ফিমেল পার্সনদের এটা হয়ে থাকে কাওয়াসাকি ডিজিজটা। আর মাইক্রোস্কোপ পোলিয়াঞ্জাইটিস তো আমরা জানি, পেন তো আমরা এটা পরে পড়বো আর কি রিমাটোলজিতে। ওকে, পরের কোশ্চেনটাতে আমরা আসি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডায়াগনোস ফিট বেস্ট উইথ দিস ক্লিনিক্যাল পিকচার? 35 years old man presents to episodes of gross hematuria. Past history of note include the celiac disease, and both occasion of the hematuria appears to have been closely associated with the upper respiratory infection. ব্লাড পিকচার হচ্ছে 125, light microscopy of the renal biopsy specimen associated with the upper renal biopsy specimen reveal the diffuse mesangial proliferation and extracellular matrix expansion. IgA deposits are seen on the immunofluorescence. অনেক ক্লু দিছে না ডায়াগনোসিসের জন্য। এবার আমাদের ডায়াগনোসিসে কি হতে পারে? অ্যালপোর্ট সিনড্রোম, গুড পাস্টার ডিজিজ, IgA নেফ্রোপ্যাথি, লুপাস নেফ্রাইটিস, GPA, কোনটা হবে? IgA নেফ্রোপ্যাথি একটা ডিজিজ ছিল আপনার সিলিয়াক ডিজিজ অথবা ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস অ্যাসোসিয়েটেড। আরেকটা ডিজিজের কথা বলতে হবে, আরেকটা কন্ডিশনের কথা বলতে হবে, যে কন্ডিশন অ্যালকোহলিক সিরোসিস। গট, ওকে, পরেরটাই চলে আসি। আচ্ছা, a 30-year-old patient with type 2 diabetes, chronic kidney disease to start metformin. Which is the single most likely serious complication of metformin? Atrial fibrillation, hyperglycemia, hypertension, infection, lactic acidosis. Acidosis, right? এই কোশ্চেনটা এর আগে আমরা একটা পাইছিলাম।
ওকে, পরের কোশ্চেন আমরা আসি। Which of the following is the most likely diagnosis? দেখেন একটা পজিটিভ কিন্তু দেয়া দিছে, সিয়াঙ্কা পজিটিভ। আচ্ছা, a 45 years old man presents to the rheumatology clinic for review. He complains of weight loss, night sweats, generalized weakness and joint pain over the past few months. এগুলো কিসের ফিচার? ভাস্কুলাইটিস। আপনারা দেখেন তিনটা সিস্টেম, একটা হচ্ছে নেফ্রোলজি, রেসপিরেটরি আর একটা হচ্ছে রিমাটোলজি। এই তিনটা সিস্টেমের পড়া একটার সাথে আরেকটা আপনার অনেক সময় ম্যাচ করে। হ্যাঁ, তিনটা সিস্টেম, কারণ এগুলো হচ্ছে রিমাটোলজিক্যাল কন্ডিশন ম্যাক্সিমাম গুলো হচ্ছে। হ্যাঁ, এই জন্য একটার সাথে আরেকটা হচ্ছে পড়া ম্যাচ করে। He has had increased nausea over the past 2 weeks and shortness of breath and cough and nosebleed a day before his visit in the clinic. তাহলে এখানে নোজব্লিড পাইলাম, আর একদিকে হচ্ছে ভাস্কুলাইটিস ফিচার পাইলাম, উইকনেস, শর্টনেস অফ ব্রেথ এন্ড কাশিও আছে। The only past history note includes mild asthma and GP general examinations are unremarkable. সো এদিকে হিমোগ্লোবিন, ডাব্লিউবিসি, প্ল্যাটলেটস, ইএসআর হচ্ছে বাড়ছে, যেহেতু ভাস্কুলাইটিস ইএসআর বেশি। আচ্ছা, গুড পাস্টার সিনড্রোমে সিআরপি বেশি থাকবে না ইএসআর বেশি থাকবে? নর্মাল থাকবে। নরমাল দুইটা normal। থাকবে। এক্স্যাক্টলি, দুইটাই হচ্ছে নরমাল থাকবে, রাইট। সো সোডিয়াম, পটাশিয়াম, ওকে পটাশিয়াম, ক্রিয়েটিন একটু বেশি, যেহেতু রেনাল ইনভলভমেন্ট থাকে, সিয়াঙ্কা বেশি। তাহলে বলেন, ডায়াগনোসিস বলে ফেলেন। জিপিএ। জিপিএ। জিপি, তো এটা হচ্ছে জিপি। মাইক্রোস্কোপিক কোলিনজিট। হ্যাঁ শকস্ট্রাস না তো? হ্যাঁ, শকস্ট্রাস সিনড্রোমটা ছিল না যে ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকবে, রিলেটেড থাকবে। শাকস্ট্রাসের ক্ষেত্রে আপনার প্রিয়াঙ্কা পজিটিভ। হ্যাঁ, স্পিয়াঙ্কা পজিটিভ থাকবে, এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে শাকস্ট্রাস সিনড্রোমের পেশেন্টের ক্ষেত্রে ইসোনোফিল কাউন্ট হতে বাড়বে, ঠিক আছে। আরেকটা পয়েন্ট হচ্ছে পেশেন্টের অ্যাজমা লাইক ফিচার থাকবে, দ্যাটস ওকে, এখানে পেশেন্ট অ্যাজমা লাইক ফিচার দিছে। এবং শাকস্ট্রাস সিনড্রোমে আরেকটা কথা বলবে, নন-হেপাটিস মাল্টিপ্লেক্স। হ্যাঁ, পেশেন্টের হচ্ছে অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগ পাচ্ছে, কোনো রেসপন্স নাই। আবার অনেক সময় বলবে মন্টিলুকাস দেওয়ার পরে তার সিম্পটম গুলো হচ্ছে এক্সাজারবেট করছে। আর শাকস্ট্রাস সিনড্রোমে মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স থাকে, দ্যাট মিনস আপনার কোনো একটা নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট ওনার সাথে দিবে। মেইন কথা, যদি ইসিনোফিল কাউন্টটা একটু বেশি দিত, আর এখানে প্রিয়াঙ্কা পজিটিভ দিত, অ্যাজমা লাইক ফিচার দিত, অ্যাজমা ট্রিটমেন্ট পাচ্ছে, তারপরও পেশেন্টের অ্যাজমা কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা চিন্তা করতাম এটা হচ্ছে শাকস্ট্রাস সিনড্রোম। আর মন্টিলুকাস দিলে এই শাকস্ট্রাস সিনড্রোমের সিম্পটম গুলো, অ্যাজমাটিক ফিচার গুলো হচ্ছে বরঞ্চ অ্যাগ্রাভেট করে আর কি। হ্যাঁ, এটা ওকে। সো নেক্সট কোশ্চেন আসি। হ্যাঁ, জানতে চাইছে a 68-year-old man with advanced CKD and type 2 diabetes. The advanced CKD type 2 diabetes currently receiving the peritoneal dialysis is seen in the cardiovascular risk condition, the risk reduction clinic. You are considering the prescribing a statin. So, which of the following best describe the lipid abnormalities most likely to be seen in this man? আপনারা একটু নিজেরা একটু অপশন গুলা পরে বলেন না কোনটা হবে আনসার। ডায়াবেটিক, টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট প্লাস সিকিডি পেশেন্টের লিপিড অ্যাবনরমালিটি কি থাকবে? এ নাম্বার হবে, এ হবে। হ্যাঁ, টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে টিজিটা হচ্ছে বেশি থাকে, সবচেয়ে বেশি বাড়ে আর কি টিজি, তারপরে যেটা বাড়ে এলডিএল, আর এইচডিএলটা হচ্ছে কমতে থাকে। তো আমরা ইউজুয়ালি দেখা যায় যে পেশেন্ট গুলোকে ট্রিটমেন্ট করি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা অ্যাটোরভাস্টেটিন দিই, তাই না? তো যে সকল পেশেন্টের ট্রাইগ্লিসারাইড বাড়ে, সেই সকল পেশেন্ট গুলা ড্রাগ অফ চয়েস কি জানেন? ফেনোফাইব্রেট। ফেনোফাইব্রেট, রাইট। আর যাদের ক্ষেত্রে এলডিএল বাড়ে তাদের ক্ষেত্রে আমরা স্পেশালি স্ট্যাটিন। স্ট্যাটিনটা দিতে পারি। হ্যাঁ, তো আমরা যে স্ট্যাটিন দেই বাংলাদেশের ডাক্তার আমরা, ঠিক আছে, 10 মিলিগ্রাম করে, তাই না? এটোবা 10, একদম মানে একদম কলমের আগের কথা আর কি, এটোবা 10। এই 10 মিলিগ্রাম এটোবা দিয়া কিন্তু অ্যাকচুয়ালি মানে ওই স্ট্যাটিন মানে আপনি কোলেস্টেরল লেভেল লোয়ার করতে আপনার খবর হয়ে যাবে। আপনার ইন্টারন্যাশনাল যত গাইডলাইন আছে সব জায়গায় দেখেন লেখা আছে
20 পেশেন্টের প্রাইমারি প্রিভেনশন করতে যান যে না Primary পেশেন্টের 10 বছরের মধ্যে কার্ডিওভাস্কুলার মানে তার ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে, এটাকে বলা হয় প্রাইমারি প্রিভেনশন, তখন আপনি দিবেন মিনিমাম 10 মিলিগ্রাম, যেটা ভাই বললো। হ্যাঁ, আর যদি কোনো পেশেন্টের ধরেন তার একটা অ্যানজাইনা লাইক ফিচার আছে, পেশেন্টের হাইপারটেনশন আছে, পেশেন্টের ডায়াবেটিস আছে, সেই পেশেন্টকে আপনার মিনিমাম 80 করতে হবে। ঠিক আছে, তো এখন আমাদের দেশে কিছু কিছু স্যাররা হচ্ছে প্র্যাকটিস করে 20 মিলিগ্রামটা সর্বোচ্চ দেয়, 80 দেয় না, আর ম্যাক্সিমাম হচ্ছে আমরা দেখা যায় যে 10 দিই। তা আমিও এখন এই এখন তো অনেক তারা রসুবা স্টেশনটা দিচ্ছে। হ্যাঁ রসুবা, গভর্নমেন্ট গুলোতে সাপ্লাই থাকে হচ্ছে রসুবাস্টাটিন আর কি, এই জন্য আমরা হচ্ছে গভর্নমেন্টলি, তো এখানে তো আসলে আপামার জনগণ ওষুধ নিতে আসে, তাই না? ওইখানে তো আমরা 5 মিলিগ্রাম করে দিই, অ্যাটলিস্ট 10 দেওয়া দরকার আর কি, রসুবাস্টাটিন দিলে আর কি। আচ্ছা, in type 2 diabetes mellitus, hyperlipidemia is commonly caused by insulin resistance. Insulin resistance and ensuring the hyperinsulinemia are associated with the hypertriglyceridemia. So increase LDL হয় এবং decrease HDL হয়, cholesterol concentration and dyslipidemia is less prominent in CKD, but CKD is also associated with the elevation of LDL, cholesterol and TG, low level of HDL cholesterol. আচ্ছা, পরে কোশ্চেন আছে, which of the following is the most probable diagnosis? Most probable diagnosis কোনটা? A 17-year-old man complains of malaise, inability to take part of his sports as he gets tired easily. He has past medical history of thyroid disease and his blood pressure is normal. His childhood development was said to be normal. সোডিয়াম হচ্ছে ভালো আছে, পটাশিয়ামটা হচ্ছে কমে গেছে 2.8. তাহলে যেটা বললাম, সোডিয়াম নরমাল, পটাশিয়াম 2.8, বাইকার্বনেট হচ্ছে আপনার বেড়ে গেছে 34, আর ক্লোরাইড হচ্ছে 91, ম্যাগনেসিয়াম হচ্ছে 0.5, ম্যাগনেসিয়াম কমে গেছে। পেশেন্টের বয়স হচ্ছে 17, ঠিক আছে। তারপরে গ্লুকোজ হচ্ছে 5, রেনিন হচ্ছে 5.1, অ্যালডোস্টেরন হচ্ছে 975, একটু দিকে আর কি হালকা, আর ইউরিয়া হচ্ছে 5.2. So which one of the following is the most probable diagnosis? Bartter syndrome, chronic fatigue syndrome, Gitelman syndrome, hypokalemic periodic paralysis, Liddle syndrome. Gitelman syndrome. Gitelman syndrome. Gitelman হয়তো অ্যালডোস্টেরন বেশি, রেনিন বেশি। হ্যাঁ, তাহলে আমরা এই একজন কিন্তু বলে ফেলছে, দেখেন এই যে ম্যাগনেসিয়ামটা কম, হ্যাঁ, আবার পেশেন্টের বয়সটা 20 বছরের কাছাকাছি, নট লাইক দ্যাট 10 বা ইয়াং পেশেন্ট, এবং তার ইজিলি টায়ার্ড হয়ে ফ্যাটিক হয়ে যেতেছে, তাই না? এটা একটা বিষয়। আর হ্যাঁ, সো আর হচ্ছে পটাশিয়াম কম আছে, হাইপোক্যালিমিয়া আছে, ব্লাড প্রেশারটা ওরা বললাই দিছে, দেখছেন যে তার ব্লাড প্রেশার হচ্ছে নরমাল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের জিটেলম্যান সিনড্রোম। ওকে, আমরা এই কোশ্চেন গুলো এন্ডোক্রাইনোলজিতে আরো ভালো পাবো আর কি, থিওরি গুলো এন্ডোক্রাইনে এগুলো পড়বো। So which of the following medication is likely to have caused this? A 60-year-old patient attended the renal transplant clinic. She has had a transplant for 10 years. She reports swelling of the gums that had been more noticeable in recent months. On exam, there is the evidence of gingival hypertrophy. তাহলে 10 বছর আগে তার রেনাল ট্রান্সপ্লান্ট করাইছে, এখন তার জিঞ্জিভাল হাইপারট্রফি আছে। Which of the following medication is likely to have caused this? Mycophenolate mofetil, cyclosporine, azathioprine, prednisolone, methotrexate. Cyclosporine. অনেকদিন যদি সাইক্লোস্পোরিন খায় তাহলে তাদের হচ্ছে জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া হয়। আমরা জানি রেনাল ট্রান্সপ্লান্ট করার পরে পেশেন্টকে অ্যাজ এ ইমিউনোসাপ্রেসেন্ট হিসেবে আমরা সাইক্লোস্পোরিন দিয়ে থাকি। সো এই সাইক্লোস্পোরিন রিলেটেড করে তার জিঞ্জিভাল হাইপারট্রফি এখানে হয়েছে। Which one of the following pathogenic feature has led to renal lesion? Yes, a pathogenic feature has led to renal lesion করে কোনটা? A 19-year-old woman complains of stiff joint and facial rash. এবার চিন্তা করতে পারেন একটা জিনিস, সেটা কি হতে পারে? Stiff joint and facial rash.
SLE. Okay, so her blood pressure is 145/95, and she has 1+ edema, slightly swollen metacarpophalangeal joint, some ulcerated of her buccal mucosa. Her estimated GFR is 86, and here hemoglobin is 8.9, platelet হচ্ছে 92, urinalysis shows 3+ blood and 3+ protein. High nitrates, double-stranded DNA detectable in the serum. So which one of the following pathogenic feature has led to renal lesion? So arteriolar vasculitis, নাকি circulating antibody যেটা হচ্ছে anti-GBS antibody, নাকি deposition of the linear IgG deposit in the glomerular basement membrane, subepithelial immune complex deposition, নাকি subepithelial deposition of IgA? Subendothelial deposition of immune complex. হ্যাঁ, সাবএন্ডোথেলিয়াল ডিপোজিশন অফ দ্য ইমিউন কমপ্লেক্স, লাইক হচ্ছে কমপ্লিমেন্ট 3, কমপ্লিমেন্ট 4, এগুলো যার জন্য হচ্ছে আমাদের সার্কুলেটিং কমপ্লিমেন্ট লেভেলটা হচ্ছে কমে যায়। আর বাকিগুলো তো আমরা যদি এক্সক্লুশন প্রক্রিয়াতে যাই তাহলে অ্যান্টি-জিবিএস তো গুড পাস্চর, লিনিয়ারটা হচ্ছে আমাদের গুড পাস্চর, আর সাবএপিথেলিয়াল ডিপোজিশন আইজিজি তো আইজিজি নেফ্রোপ্যাথিক আমরা পাই। সো এটাই তাহলে আমাদের আসে। তাহলে এখানে SLE পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়, দিস কমপ্লেক্স আর ইফিশিয়েন্ট এন্ড ফিক্সিং দ্য কমপ্লিমেন্ট thereby generating the chemoattractants such as the complement 3A and complement 5A, which have direct access to the circulating and result in the influx of the immune effector cell such as neutrophil and monocyte. মানে সোজা কথা হচ্ছে আপনার এই গ্লোমেরুলার যে বেসমেন্ট মেমব্রেন তার উপরে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে ডিপোজিশন হয় আর কি, ইমিউন ডিপোজিশন বা ইমিউনো কমপ্লেক্স গুলো ডিপোজিট হয়। ওকে, এখানে যেটা আসছে যে হোয়াট ইজ দ্য নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ ইন ম্যানেজমেন্ট ইন দিস পেশেন্ট? দিস পেশেন্ট ট্রিগার্ড উইথ অ্যাগ্রেসিভ ফ্লুইড রিসাসিটেশন তারা অলরেডি পেশেন্টে করা হয়েছে। A 45 years old patient, old inpatient experiencing mild flank pain, which wake him up from the sleep 3 hours ago. তাহলে mild flank pain as patient. He also reports the new generalized rest. 2 weeks ago, he was diagnosed with a pulmonary tuberculosis and was started isoniazid, pyrazinamide, rifampicin, and ethambutol. তার মানে অ্যান্টিটিবি ড্রাগ খাইছে, খাওয়ার পরে এখন তার ফ্ল্যাঙ্ক পেইন হচ্ছে, বডিতে র্যাশ চলে আসছে, টেম্পারেচার বেড়ে গেছে, জ্বর আসছে, হার্ট রেট হচ্ছে বেড়ে গেছে 85/4 এর দিকে, ব্লাড প্রেশার ওকে, স্কিন শোজ দ্য ডিফিউজ ইরিথেমা উইথ কনফ্লেট প্যাপিউলস, মানে রেডেনিং হয়ে গেছে স্কিন। দেয়ার ইজ নো কোস্টোভার্টিবল অ্যাঙ্গেল টেন্ডারনেস, হিমোগ্লোবিন কম, ডাব্লিউবিসি, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া একটু বেশি আছে, ক্রিয়েটিনিন বেশি আছে, ইসোনোফিল কাউন্ট হচ্ছে বেড়ে গেছে, নিউট্রোফিল কাউন্ট হচ্ছে 59, রেড ব্লাড সেল হচ্ছে কাস্ট হচ্ছে অ্যাবসেন্ট, ডাব্লিউবিসি কাস্ট হচ্ছে নিউমারাস, আর এখন পেশেন্টকে ফ্লুইড রিসাসিটেশন করছে। সো হোয়াট ইজ দ্য নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ ইন দ্য ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট? Administer ciprofloxacin, discontinue rifampicin, initiate hemodialysis, perform percutaneous nephrostomy, perform serum protein electrophoresis. B. Discontinue rifampicin. এটা ডায়াগনোসিসটা কি আগে বলেন তো? Acute tubulointerstitial nephritis. তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে অ্যাকিউট টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, যেহেতু পেশেন্ট রিফাম্পিসিন পাইছে। হ্যাঁ, সো রিফাম্পিসিন পাইলে অথবা অনেকগুলো ড্রাগের নাম ছিল তাই না, অ্যালোপিরিনল, রিফাম্পিসিন, তারপর হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক লাইক সিপ্রোফ্লক্সাসিন, অ্যামোক্সিসিলিন, ঠিক আছে, অ্যাসাইক্লোভির। হ্যাঁ, সো ওই সকল ড্রাগ গুলো দেওয়ার পরে কোনো পেশেন্টের যদি ইসোনোফিল কাউন্ট বেড়ে যায়, তারপরে জ্বর চলে আসে, বডিতে যদি ইরিথেমাটাস র্যাশ চলে আসে, রেনাল ইনভলভমেন্ট হয়, তখন আমাদের ডায়াগনোসিস হচ্ছে অ্যাকিউট টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। আর এই ক্ষেত্রে মেইনলি এজ এ ট্রিটমেন্ট ইনিশিয়ালি হচ্ছে আমরা যেটা দেই সেটা হচ্ছে ফ্লুইড রিসাসিটেশন করে থাকি। Which one of the following is the most probable diagnosis? Most probable diagnosis কোনটা? So a 52 years old woman with a history of recurrent urinary tract infection presents with a 3-week history of increasing left flank pain. The recurrent urinary tract infection are 3-week history of increased left flank pain, fever, anorexia, weight loss.
On examination, the left-sided abdominal mass is palpable. Her white cell count is 17.5. Very good. Hemoglobin 8.1, plasma creatinine 190. There is significant growth of Klebsiella species in her urine. Biopsy of the mass reveals the large number of lipid-laden macrophages. It's important কথা. Lipid-laden macrophage আছে. Which one of the following is the most probable diagnosis? Chronic pyelonephritis, renal abscess, renal cell carcinoma, transitional cell carcinoma, xanthogranulomatous pyelonephritis. Renal abscess. Xanthogranulomatous pyelonephritis. Xanthogranulomatous এটা হচ্ছে pyelonephritis. xanthogranulomatous pyelonephritis, যেহেতু রিকারেন্ট ইউপিআর হিস্ট্রি, আবার এখানে ম্যাক্রোফেজটা হচ্ছে লিপিড ল্যাডেন কন্ডিশনে আছে, সে ভালোভাবে কাজ করতে পারতেছে না, সো এটা xanthogranulomatous pyelonephritis. So the case in question is the typical presentation of the xanthogranulomatous pyelonephritis. Although they're rare, this is increasing in the incidence. It develops as an abnormal macrophage response to infection. Abnormal macrophage response to infection, particularly in the presence of urinary tract obstruction and pathologically related to the malakoplakia. A flank mass is usually palpable, therefore the distinguishing it from the simple acute pyelonephritis or renal abscess, occasionally mimicking the renal cancer. The disease is almost invariably unilateral with the xanthogranuloma pyelonephritis, often appears chronically ill. Symptoms include anorexia, fever, weight loss, blank pain. CT is the investigation of choice to confirm the diagnosis, and it will show the replacement of renal parenchyma by round low density areas surrounded by a ring of enhancement. It will also the establishing the extent of the lesion, which may involve the surrounding structure. The course may also be indolent and protracted, extending over the month or year. In this case, AA amyloidosis may develop, resulting in the onset of nephrotic syndrome. এটা একটু দাগে রাখতে পারেন, পরে আরেকবার একটু পড়বেন। আচ্ছা, এই কোশ্চেনটা আপনারা একটু পড়েন তো, পরে একটু আনসার করেন। আচ্ছা, কি হতে পারে এটা? সি এটা। ডি। হ্যাঁ, তাহলে myoglobin trust তাহলে কোনটা হবে আনসার? সি ডি হবে। রেড সেল। ডি হবে। হ্যাঁ, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, তাই না? আমরা তো জানি অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসে হচ্ছে ইউরিনের কনসেন্ট্রেশন হচ্ছে কমে যায়। ওকে, less than 350 অসমোলারিটি হচ্ছে কমে যায়। তাহলে এখানে ইউরিনের অসমোলারিটি হচ্ছে 250 অথবা 450 এর নিচে থাকবে, ঠিক আছে? আর প্রি-রেনাল ইউরিমিয়ার ক্ষেত্রে হচ্ছে ইউরিনের কনসেন্ট্রেশন হচ্ছে বেশি থাকে, ইউজুয়ালি 500 এর চেয়ে বেশি থাকে। তাহলে এখানে আনসার হচ্ছে আমাদের 300, এটাই হওয়ার পসিবিলিটি আর কি। আচ্ছা, পরের কোশ্চেন আসি। which one of the following is the most likely explanation? Most likely কোনটা explanation? Okay, so a 45 years old man is admitted with the acute kidney injury and undetermined etiology. His creatinine is 1564, অনেক বেশি। His urea হচ্ছে 76 বেশি, blood pressure হচ্ছে 200/110, 200/110. Just a minute. আচ্ছা, তাহলে দেখেন এই পেশেন্টের ক্রিয়েটিনিন অনেক বেশি, ইউরিয়া অনেক বেশি, ব্লাড প্রেশার হচ্ছে 200/110, is oliguric and he has the pulmonary edema confirmed on chest radiography. A dual lumen dialysis line is inserted, dual lumen দুইটা inserted into the right subclavian vein.
The position is confirmed by the chest radiograph. He is urgently commenced on hemodialysis is recumbent position with a target weight loss, so it's a 1.5 kilogram. 1 hour into dialysis, dialysis চলাকালীন সময়ে he begins to complain nausea, headache, blurring of vision. Shortly afterwards, he becomes confused and disoriented. Blood pressure 180/100. Diagnosis বলেন। Peritoneal disequilibrium. syndrome. তাই না? ওকে, গুড। তাহলে এটা হচ্ছে ডায়ালিসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম, যেটা হচ্ছে দেখেন পেশেন্টে ওরা অনেকগুলো ক্লু দিছে। একটা হচ্ছে ক্রিয়েটিনিন বেশি দিছে, ইউরিয়া বেশি দিছে, ব্লাড প্রেশার বেশি দিছে, এরপরে ডাবল দুইটা ক্যাথেটার দিছে, ডাবল লুমেন ডায়ালিসিস ক্যাথেটার দিছে পেশেন্টকে। মানে তাড়াতাড়ি হচ্ছে ওয়াস্ট প্রোডাক্ট গুলা বের করে নিছে, যার জন্য হচ্ছে ব্লাডের অসমোলারিটিটা ফার্স্ট সেশন ডায়ালাইসিস। হ্যাঁ, ফার্স্ট সেশন ডায়ালাইসিস, হ্যাঁ, এবং ডায়ালিসিস করে প্রায় ওজন কমাই ফেলছে 1.5 কিলো। তো 1 ঘন্টা পরেই তার নজিয়া, হেডেক, ব্লারিং অফ ভিশন হচ্ছে কেন? ওই যে ডিউ টু সেরেব্রাল ইডিমা, তাই না? কনফিউশন, ডিসওরিয়েন্টেশন হচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের যেটা বলেন ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম। আচ্ছা, এই ডায়ালিসিস ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোমের পেশেন্টের যে ফার্স্ট যে ডায়ালিসিসটা পাবে, এটা মানে প্রিভেনশনের জন্য আমরা কতক্ষণ দিব ডায়ালিসিস? 2 2 ঘন্টা। hours. 2 hours. হ্যাঁ, ইউজুয়ালি হচ্ছে 2 আওয়ার্স দিব, তার পরবর্তী সেশনে আমরা হচ্ছে 4 আওয়ার্স করে দেব ডায়ালিসিস। Okay. So a 23 years old woman presents with hematuria, proteinuria and hypertension. তাহলে hematuria, proteinuria, hypertension. She has past medical history of hepatitis B infection following intravenous drug use. Her blood tests show reduced C3 level, normal white blood cell counts and low hemoglobin. So what would be the single most characteristic histological feature on renal biopsy? So fusion of porocyte process of the epithelial. আগে ডায়াগনোসিসটা বলে ফেলেন তো। Focal Membranopolyposis. segment. FSGS. হ্যাঁ, এটা হচ্ছে FSGS. আচ্ছা, এটা আমরা যেহেতু এটা একটা মানে হেপাটাইটিস বি বলছে, তো এটা দিয়া আমরা Segmental. আবার এখানে কমপ্লিমেন্টারি লেভেলটা কিন্তু কমাই দিছে। তার মানে আমরা ওই যে মেসেঞ্জার ক্যাপিলারি এমসিজিএন যেতে পারি টাইপ 2 যেটা, হ্যাঁ ভাই ওটা তো হেপাটাইটিস সি না? ও আচ্ছা, টাইপ 2। টাইপ 2 নট টাইপ 1। টাইপ 1 এর ক্ষেত্রে হচ্ছে হেপাটাইটিস সি অ্যাসোসিয়েটেড। টাইপ 2 এর ক্ষেত্রে তো কারো কথাই বলে নাই, বি এর কথা বলে নাই, সি এর কথা বলে নাই, বা কারো কথাই নাই, ঠিক আছে? ওরা ধরাই দিছে আর কি হেপাটাইটিস বি আছে। বাট এখানে মেইন পয়েন্ট হচ্ছে পেশেন্টের হ্যামাচুরিয়া, প্রোটিনুরিয়া মানে হচ্ছে নেফ্রোনেফ্রাইটিক ফিচার, সাথে আবার হাইপারটেনশন আছে, ঠিক আছে? নেফ্রোনেফ্রাইটিক ফিচার দিছে, সাথে এখানে তারা যেটা করলো কমপ্লিমেন্ট লেভেলটা কমাই দিল। তার মানে আমাদের এটা হচ্ছে টাইপ 2, হ্যাঁ, এমসিজিএন আর কি, যেটা এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিস। তাহলে মোস্ট হিস্টোলজিক্যাল ফিচার রেনাল বায়োপসিতে আমরা কি পাবো? আপনারা একটু দেখে বলে ফেলেন। Thickening and splitting of capillary basement. বি। আচ্ছা, মেসেঞ্জার হাইপারসেলুলারিটি উইথ ক্রিসেন্ট ইন মোর দেন 80% অফ দ্য গ্লোমেরুলাই। ক্রিসেন্ট তো পাবো না, কারণ এটা তো আর মানে র্যাপিডলি প্রগ্রেসিভে তো যাচ্ছে না, এটা তো নেফ্রোনেফ্রাইটিকে আছে, হ্যাঁ, তো খারাপ হয়েছে এটা বলে নাই। ফিউশন অফ ফুড প্রসেস না, নরমাল হিস্টোলজি না, পলিফারেশন অফ মেসেঞ্জার, এটা এই যে লাস্টেরটা হবে আর কি, ই ই অফ দ্য ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, এটাই হওয়ার সম্ভাবনা বেশি। আর ফিউশন অফ ফুড প্রসেস অফ দ্য এপিথেলিয়াল সেল, এটা তো হচ্ছে ফিউশন অফ পোডোসাইট, এটা দুই জায়গায় পাই, এফএসজিএস আর হচ্ছে মিনিমাল চেস্ট ডিজিজ, ঠিক আছে? ফিউশন অফ ফুড প্রসেস অফ এপিথেলিয়াল সেল মানে হচ্ছে পোডোসাইট। তো the history of the present case is suggestive of the mesengiocapillary বা membranopolyphytic glomerulonephritis type 1. In this condition, electron microscopy shows the mainly subendothelial immune complex deposition, apparent splitting of the capillary basement membrane, giving the tram-line appearance. Okay, so which one of the following is the most likely chemical composition of a renal stone? Chemical composition কি হতে পারে? You are asked to review a 36 years old woman who has presented to emergency department with renal colic. A kidney, ureter, bladder X-ray has revealed the presence of multiple renal stone. So past history of note include the extensive surgical resection of the Crohn's disease. Super important clue. Which of the following is the most likely chemical composition of a renal stone? তাহলে এটা কি ধরনের স্টোন হবে আগে এটা বলেন।
ক্যালসিয়াম অক্সালেট। Oxalate. Oxalate stone. তাহলে আমাদের এখানে আনসার ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট, সিস্টেইন, ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট, ইউরিক অ্যাসিড। কোনটা হবে? Calcium oxalate. Oxalate. এই ধরনের স্টোনকে প্রিভেন্ট করার জন্য ইনিশিয়াল ড্রাগ অফ চয়েস কি? Cholestyramine. কোলেস্টেরামাইন, রাইট। এছাড়া আর কি দেওয়া যায়? আরেকটা ড্রাগ আছে। Calcium carbonate. নো, Sodium carbonate. Thiazide, Thiazidiotics. নো, পাইরিডক্সিন। পাইরিডক্সিন। ঠিক আছে, পাইরিডক্সিন হচ্ছে দেওয়া হয়। আর থায়াজাইড ডায়োটিক্স গুলো হচ্ছে আমরা ক্যালসিয়াম স্টোন যদি হয় পিওরলি, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা থায়াজাইড ডায়োটিক্সটা দিই। ওকে। A 17-year-old man is being investigated for nephrotic syndrome and he has past medical history of hypertension. His blood test shows normal cholesterol level. There was 3+ protein in the urine. Renal biopsy suggests minimal change nephropathy. Which one of the following is the most likely to be found of the blood test? Blood test আমরা কি পাবো minimal change disease ক্ষেত্রে? So low complementary concentration, normal high density lipoprotein, cholesterol level, আর হচ্ছে presence of monoclonal band protein on electrophoresis, raised in a anti-streptolysin O titer, reduce alpha and beta globulin factors. C হবে। আচ্ছা, ল কমপ্লিমেন্ট লেভেল তো আর আপনার মিনিমাল চেঞ্জ ডিজিজ থাকে না, ঠিক আছে? ল কি কমপ্লিমেন্ট হবে? monoclonal band. মনোক্লোনাল ব্যান্ড, না মনোক্লোনাল ব্যান্ড Globulin fraction. প্রসেস তো আমরা Alpha মাল্টিপল beta মার্কেট globulin পাই। fractions. একটা Then বাদ E, দিই আমরা। E হবে. হ্যাঁ, E হবে reduced alpha and beta globulin fractions. রিডিউস আলফা এন্ড বিটা গ্লোবিন ফ্র্যাকশন তো তো আমরা প্রোটিন দেয়া থ্যালাসেমিয়া হাই হচ্ছে। হ্যাঁ, এটা তো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা পাবো, হয় বিটা চেঞ্জ যাবে না আলফা চেঞ্জের কোনো একটা ফ্র্যাকশন যাবে, ঠিক আছে? এটাও হবে না, আর এটাও হবে না, এটা তো ফেরেনজাইটিস টেনজাইটিস হবে না। তার নরমাল হাই ডেনসিটি লিউকোপ্রোটিন ইন দ্য কোলেস্টেরল লেভেল, এটা হতে পারে যেহেতু ডিসলিপিডিমিয়া থাকে তার মধ্যে হাই ডেনসিটি যেটা, এটা তো ইউজুয়ালি ল হয় মেমব্রেনাস ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম। তো তাদের ক্ষেত্রে যেটা ডিসলিপিডিমিয়া হবে, তবে সেটা হচ্ছে আপনার টিজির পরিমাণটা হচ্ছে বাড়ে, ঠিক আছে? মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস পেশেন্টের ক্ষেত্রে টিজির পরিমাণ হচ্ছে আপনার বাড়ে, নট এলডিএল বা এসডিএল, এগুলোর ক্ষেত্রে তোমার আপনার খুব একটা ইফেক্ট নাই। তো এই দুইটা জিনিস হচ্ছে তার নরমাল থাকে আর কি, আর ল কমপ্লিমেন্ট তো হবেই না, সো এটা বি হবে আনসার। হ্যাঁ, তাহলে খেয়াল রাখতে হবে যে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিসের পেশেন্টের টিজির পরিমাণ, ট্রাইগ্লিসারাইডের পরিমাণ হচ্ছে বাড়ে মেইনলি, আর বাকিগুলো হচ্ছে নরমালি থাকে। নেফ্রোটিক সিনড্রোম comprise the tired proteinuria, hypoalbuminuria, or peripheral edema. Although serum cholesterol level are usually raised in the nephrotic syndrome, it is low density lipoprotein cholesterol concentration that are elevated. High density lipoprotein cholesterol usually normal থাকে। আচ্ছা, which of the following optimal treatment to reduce the chance of further renal stone formation? তাহলে চান্স অফ রিডিউস করবে কিভাবে? এই যে ক্রোনস ডিজিজের পেশেন্ট, ঠিক আছে, তাহলে ক্রোনস ডিজিজের পেশেন্টের কি স্টোন হয়? ক্যালসিয়াম অক্সালেট স্টোন। তাহলে এটা প্রিভেন্ট করার জন্য আমরা কোনটা জানি দেই? কোলেস্টেরামাইন দিয়ে থাকি, রাইট। ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন, হোয়াই? তাহলে একটা ঝামেলা আছে মাঝখানে। A 32-year-old woman who has undergone the extensive small bowel surgery for Crohn's disease presents to the clinic follow-up after the acute admission of the left renal colic. She is thought to have passed a stone, although her further investigation indicate that the increased urinary oxalate excretion. Okay, urine dipstick show blood and protein in the urine, and physical examination show temperature হচ্ছে 37.5 and blood pressure হচ্ছে এত, heart rate হচ্ছে এত. Which of the following optimal treatment to reduce the chance of further renal stone formation? ক্যালসিয়াম সাপ্লিমেন্ট না, এটা আনসার হচ্ছে কোলেস্টেরামাইন, আর আনসার ভুল দিছে এটা। হ্যাঁ, এখানে কোনো অন্য কোনো কথাই বলে নাই, ঠিক আছে? এটা হচ্ছে কোলেস্টেরামাইন হবে আনসার। আচ্ছা, a 40-year-old man presents with hematuria and recurrent hemoptysis. তাহলে hematuria, hemoptysis. He has past history of hypertension and his blood tests show low hemoglobin.
Renal biopsy shows the anti-glomerular basement membrane antibody. Which of the following is the most characteristic radiological findings on the chest in this case? চেস্টের মধ্যে যে হেমোরেজ হয়তো, তাহলে হেমোরেজ হলে যে ফিচার গুলো আমরা পাবো সেটা আমরা আনসার হবে আর কি। Bilateral diffuse infiltrate in the lower zone, bilateral hilar lymphadenopathy, lower consolidation, patchy shadow in the apical zone. কোনটা হবে এর মধ্যে বলেন? Bilateral diffuse infiltrates in the lower zone. যেহেতু ব্লাড সেজন্য এগুলো হচ্ছে নিচের দিকে থাকবে আর কি, ব্লাড গুলো জমে থাকবে, সো ডিফিউজ ইনফিল্ট্রেশন হবে। Which one of the following is the most likely cause of our renal impairment? Renal impairment এর most likely cause কোনটা? Most likely cause of renal impairment. 70 years old man with type 2 diabetes and is found to have eGFR 31 and his blood pressure is 180/100 and he has moderate left ventricular hypertrophy. On echocardiography and fundoscopy revealed mild hypertensive change. Background of diabetic retinopathy. He has had previous femoral popliteal bypass graft 6 years previously. Urine dip is negative and renal ultrasound shows 9.2 centimeter left kidney আর 7 হচ্ছে রাইট কিডনি, তাহলে অ্যাসিমেট্রিক্যাল কিডনি আছে, ঠিক আছে। এবং প্রিভিয়াসলি তার একটা ফিমোরাল পপ্লিটিয়াল বাইপাস গ্রাফটের একটা সার্জারি হিস্ট্রি আছে। With reduced cortical thickness, which of the following is the most likely cause of a renal impairment? Atherosclerotic renal artery stenosis. Atherosclerotic renal artery stenosis. Yes, so এটা হচ্ছে renal artery stenosis due to atherosclerosis. দেখেন ওরা যেটা বললো যে প্রিভিয়াসলি তার একটা পপ্লিটিয়াল বাইপাস গ্রাফট করা হয়েছিল, তো মানে ওইখানে অ্যাথেরোস্ক্লেরোসিস হইয়া ওই জায়গার যে ফিমোরাল আর্টারিটা ছিল ওইটা হচ্ছে ন্যারো হয়ে গেছে, এই জন্য একটা গ্রাফট এখানে করতে হয়েছে। আর এখন হচ্ছে রেনাল আর্টারি তো অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে, যার জন্য হচ্ছে এখন রেনাল আর্টারি স্টেনোসিসের ফিচার গুলো কিডনিতে অ্যাসিমেট্রিক্যাল কিডনি হয়ে গেছে, একটা ছোট আর একটা বড়। আচ্ছা, which antihypertensive medication would you initiate first? আমরা কোনটা দিব? So 26 years old man attend the general nephrology clinic for follow up as he has history of biopsy proven IgA nephropathy. IgA nephropathy patient যদি hypertension develop করে তাহলে কি দিয়ে ট্রিটমেন্ট করবেন? তাহলে হচ্ছে amipril, right? Okay. So, পরের question, what findings in a lung biopsy would be most suggestive of the diagnosis? So, 35 years old man presents with hematuria and recurrent hemoptysis. That hematuria, hemoptysis. He has past medical history of hypertension and blood results show low hemoglobin. Renal biopsy presents anti-glomerular basement membrane antibody. তাহলে আমরা renal lung biopsy যদি করি, lung biopsy not renal biopsy, ঠিক আছে, কি পাবো? হেমোসিডারিন লেডেন ম্যাক্রোফেজ নাকি লিনিয়ার স্টেনিং আইজিজি ডিপোজ, মানে এইটা হেমোসিডারিন লেডেন ম্যাক্রোফেজ। এক্স্যাক্টলি, যেহেতু লাংস তাহলে ওইখানে হেমোসিডারিন লেডেন ম্যাক্রোফেজ গুলো হচ্ছে আমরা পাবো। আর কিডনি হলে আমরা লিনিয়ার আইজিজি ডিপোজিশন এই কথাটা বলতাম। ওকে, সো হুইচ অফ দ্য ফলোইং ইজ কি রেসপেরিডন অ্যাসোসিয়েটেড উইথ? রেসপেরিডন কি সাথে অ্যাসোসিয়েটেড? রেসপেরিডন অ্যাসোসিয়েটেড উইথ তা তো জানি না। আচ্ছা, তারপর একটু পড়ি। A 25 years old man comes to the renal clinic for review. He has been taking the risperidone for some month after an acute presentation with symptoms of schizophrenia. His GP is concerned that he may have urinary function. On examination, BP 120/70, pulse হচ্ছে 75, regular. Which of the following is the risperidone associated with? Alkaptonuria, hematuria, pollakiuria, proteinuria, urinary nitrates? তো জানি না, তো কোনটা হবে, কেউ জানেন? রেসপেরিডন। আচ্ছা, এটা দেখে ফেলি। পোলাকিউরিয়া, এটা আবার কি? Risperidone is associated with the increased daytime urinary frequency. আচ্ছা, a condition known as pollakiuria. দিনের বেলা প্রস্রাবের পরিমাণ বাড়ায় দেয়, পোলাকিউরিয়া। It is associated with the enuresis, urinary retention, urinary incontinence and dysuria. আচ্ছা, মানে এটা কিন্তু পিডিএফ কিন্তু একদম লেটেস্ট, ঠিক আছে, আজকে আমি এই পিডিএফ আগেরটা সাথে মিলে না ভাই। হ্যাঁ,
পূর্বেরটার সাথে মিলে না। না, এটা মিলবে না, এটা একদম লেটেস্ট যেটা আপডেটেড। Which of the following is the most appropriate intervention? Most appropriate intervention কোনটা হবে? A 26 years old pregnant woman presents to the maternity clinic for a routine 12 weeks appointment. তাহলে pregnant, 12 সপ্তাহ. She has been well so far and has no past medical history of note, BP 105/70, and she is apraxial. The midstream urine reveals the bacteria, although she has had no symptoms of urinary tract infection. তাহলে 12 সপ্তাহের পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া, ট্রিটমেন্ট দিবেন কি দিবেন না? নাইট্রোফুরান্ট্রিন দিব। তাহলে 7 দিন হতে আমরা নাইট্রোফুরান্ট্রিন দিব। ওকে। Which of the following protein is associated with the development of this condition? কোন প্রোটিনটা? ADPKD এর পেশেন্ট, ঠিক আছে? কোন প্রোটিনটা হচ্ছে আপনার মানে PKD 1 এর সাথে এনকোড করে? পলিসিস্টিন। Polycystin, right. আচ্ছা, which one of the following condition most commonly associated with the large kidney despite advanced kidney disease? কোনটা লার্জ কিডনি করে? অ্যামাইলোইডোসিস। অ্যামাইলোইডোসিস। আর দুই একটা কন্ডিশনের নাম বলেন তো লার্জ কিডনি। ডায়াবেটিস মেলাইটাস, এইচআইভি, এডিপিকেডি, আরসিসি। হ্যাঁ, আরসিসি, এডিপিকেডি, অ্যামাইলোইডোসিস, এই তিনটা হচ্ছে লার্জ কিডনি। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি পেশেন্ট প্লাস এইচআইভি নেফ্রোপ্যাথি পেশেন্টের কিডনি সাইজ নরমাল থাকবে, বাড়লেও হালকা বাড়বে, ঠিক আছে? স্পেশালি এইচআইভি নেফ্রোপ্যাথি একটু বাড়তে পারে, হ্যাঁ, বাট নরমাল থাকে আর কি। আচ্ছা, given the likely diagnosis, what is the probable tubular defect? Probable tubular defect কি হতে পারে? Probable tubular defect, okay? A 32-year-old woman complains of weakness and lethargy. দেখেন বয়সটা দেখেন, ঠিক আছে? Tubular defect বয়স হচ্ছে 32, weakness, lethargy কি হতে পারে? জিটেলম্যান সিনড্রোম। জিটেলম্যান। So clinical examination reveals a blood pressure 90/60/70 normal, okay? There is Normal. peripheral pulmonary edema, GFR ভালো আছে, আর পটাশিয়াম ইস দেখেন পটাশিয়াম কম, হ্যাঁ, 2.8, ক্যালসিয়াম 2.22, এই যে ম্যাগনেসিয়াম দেখেন কমা দিছে, ঠিক আছে, 0.5, আর বাইকার্বনেট হচ্ছে 33, urinary toxicology screen doesn't reveal any diarrhea. So এটা জিটেলম্যান সিনড্রোম আর কি। তাহলে আমরা টিউবুলার ডিফেক্টে কোনটা পাবো? abnormal aquaporin channel, Fanconi syndrome, genetic defect, sodium chloride co-transporter in the distal convoluted tubule, inhibition of the carbonic anhydrase. সি। সি। হ্যাঁ, সি, তাই না? সোডিয়াম ওকে, তারপরে আসি। এটা তো পার্ট 2 কোশ্চেন, অনেক বড়। A renal biopsy is performed showing thickened glomerular basement membrane with deposition of the immunoglobulin IgG and complement 3. Diagnosis বলেন। ডায়াবেটিক ভাই ডায়াবেটিক কেন? এই যে thickened মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। membranous glomerulonephritis. Okay, ওরা জানতেছে what is the most appropriate treatment option in this case? But membranous glomerulonephritis এর ট্রিটমেন্ট এগুলো থেকে একটু ভিন্ন আকৃতি, সো আমাদেরকে হিস্ট্রিটা পড়তে হবে। A 52 years old man presents with a several month history of generalized swelling, fatigue, dyspnea, and non-productive cough. There is no significant past medical history, and he doesn't take any regular medication. He smokes 20 cigarettes per day and drink 40 units alcohol per week. 20 cigarettes smoke করে মানে কি জানেন? পেশেন্টের ক্যান্সার আছে, লাং ক্যান্সার আছে। আচ্ছা আচ্ছা, he is grossly edematous and ascites, so এটা membranous glomerulonephritis, okay? No other neurological sign. হিমোগ্লোবিন হচ্ছে 10.2 কমে গেছে, প্লাটলেট MCB 90 ভালো আছে, পটাশিয়াম, বিলিরুবিন, ক্রিয়েটিনিন একটু বাড়ছে, আর অ্যালবুমিন কমে গেছে, যেহেতু মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস সেহেতু হচ্ছে প্রোটিন ইউরিয়ার জন্য অ্যালবুমিন কমে গেছে। AST, ALP, এই যে ইউরিনের প্রোটিন 2+, আর 24 ইউরিনের প্রোটিন এক্সক্রিশন হচ্ছে 5 গ্রাম। এক্সরে করছে এনলার্জ রাইট হাইলাম, আর ইকোকার্ডি হচ্ছে মিড লেফট ভেন্ট্রিকুলার ইম্পেয়ারমেন্ট, নো বালবলেশন, তো এনলার্জ রাইট হাইলাম, ওকে? আর আল্ট্রাসাউন্ড ইজ নর্মাল সাইজ কিডনি, নো অ্যাবনর্মালিটিস সিন। আচ্ছা, ওকে, তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অপশন কি হতে পারে? ডায়াবেটিক্স, অ্যাজাথারপিন, প্রোটিন রিচ ডায়েট,
intravenous albumin, diuretics, dietary sodium restriction, prednisolone, cyclosporine, antibiotics, prophylactic anticoagulant, dietary sodium restriction, diuretics, protein-rich diet, prophylactic antibiotic. Yes. prednisolone থাকবে তো, prednisolone, cyclosporine, antibiotic. প্রেডনিসোলোন, সাইক্লোস্পোরিন, অ্যান্টিবায়োটিক্স। আচ্ছা, সাইক্লোস্পোরিন কি প্রথমে দিয়ে দিবেন? বি মনে হয় এটা। যেহেতু আপনার নেফ্রোটিক সিনড্রোম, সো এক্ষেত্রে আপনি ইনিশিয়ালি তো একটা আপনার সোডিয়াম রেস্ট্রিকশন করবেন, তারপরে পানি কমাবেন, ডায়াবেটিক্স, আর প্রোফাইলেকটিক তো আপনার Prophylactic antibiotic. দিতেই হবে, তাই না? নাহলে তো থ্রম্বোএম্বোলিজম হবে পেশেন্ট গুলার। ঠিক আছে, ইনিশিয়াল তো সাইক্লোস্পোরিন না, তারপরে ধরেন যে ওরা যদি সাথে স্টেরয়েড কথাটা বলতো, এটা অনেক ভালো হইতো, এবং সাথে ক্লোরাম বিউসিল বললে আরো ভালো হইতো। স্টেরয়েড প্লাস ক্লোরাম বিউসিল। যদি তারপরে না হয় তাহলে হচ্ছে আমরা রিটোক্সিম্যাপে দিব, ঠিক আছে, রিটোক্সিম্যাপ। আমার কাছে ডিটা মোর মানে ক্লোজলি লাগে আর কি, যেহেতু পেশেন্টের ইনিশিয়াল ট্রিটমেন্ট, ইনিশিয়াল ট্রিটমেন্টের জন্য আর কি, এটা হচ্ছে মেইনলি আনসারটা। ওকে, which one of the following is the most appropriate treatment? Most appropriate কোনটা? A 33 years old man presents with fever, joint pain, renal nasal casting, rapidly progressive glomerulonephritis and nephrotic syndrome. And nephronephritic presentation, nasal casting আছে, আর এখানে হচ্ছে সিয়াঙ্কা পজিটিভ আছে, আঙ্কা পজিটিভ, এমও পিআরএন, ঠিক আছে, সিয়াঙ্কা পজিটিভ। রেনাল বায়োপসিতে পাইছে ফোকাল নেক্রোটাইজিং গ্লোমেরুলোনেফ্রাইটিস, ফোকাল নেক্রোটাইজিং গ্লোমেরুলোনেফ্রাইটিস। ওকে, সো এখন which one of the following is the most appropriate treatment? আমরা কি দিব? অ্যান্টিবায়োটিক, ব্লাড ট্রান্সফিউশন, সাইক্লোফসফেট, প্রেডনিসোলোন, সাইক্লোস্পোরিন আর মেথোট্রেক্সেন। Cyclophosphamide, prednisolone. Cyclophosphamide, prednisolone. সাইক্লোফসফেট এবং হচ্ছে আমরা এখানে প্রেডনিসোলোন পেশেন্টকে দিব। Diagnosis GPA. আচ্ছা, characteristics of type 1 renal tubular acidosis is hypovolemia is a specific feature. It occurs as a result of amphotericin C toxicity due to genetic disorder. Failure of bicarbonate secretion, osteomalacia is never seen. আমি কিন্তু লিখে রাখছিলাম Amphotericin toxicity. হ্যাঁ, amphotericin toxicity, লিথিয়াম, তারপরে হচ্ছে আপনার হেরোইন, হ্যাঁ, এগুলো হচ্ছে টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডের সাথে রিলেটেড। তারপর রেনাল স্টোন, হ্যাঁ, এটা অ্যাসোসিয়েটেড, আর অস্টিওমেলাসিয়া তো এদের হয়ে থাকে, হ্যাঁ। তাহলে ইটস মে অকার রেজাল্ট ইন দ্য amphotericin toxicity, যেটা হচ্ছে টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের ক্ষেত্রে পাওয়া যায়। যেখানে হাইপার ক্যালসিউরিয়া হয় সেজন্য হচ্ছে স্টোন হয়, আর হাইপার অক্সালিউরিয়া হয় মেডুলার রেসপন্স, কিডনি থাকতে পারে, ঠিক আছে, সিকল সেল ডিজিজ, ক্রনিক ইউরিনারি অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসবে। এবং ডিউ টু দ্য অ্যাডভার্স ইফেক্ট টক্সিন ড্রাগ লাইক হচ্ছে amphotericin, এর জন্য টাইপ 1 হয়ে থাকে। ওকে, পরের কোশ্চেন আসছে, which of the following HLA type is most commonly associated with the underlying disease? এখানে acceptable patchy shadowing throughout the both lung fields, GBM anti-GBM antibody হচ্ছে পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু সিনারিটা পড়তে হবে। 45 years old woman presents to the ED with large hemoptysis, 120 ml. She has suffered from increasing nausea, lethargy over the past 2 to 3 weeks. So BP হচ্ছে বেশি, pulse 88, regular, bilateral crackles or auscultation of the chest, abdomen is soft and non-tender. Hemoglobin কমে গেছে, আর এখানে ভালোই আছে, ক্রিয়েটিন বেশি, ব্লাড এন্ড প্রোটিনিউরিয়া আছে, অ্যান্টি-জিবিএম অ্যান্টিবডি পজিটিভ। তাহলে বোথ লাং ফিল্ডে তো শেডিং আছে পেচি, যেহেতু মানে ব্লিডিং হয়েছে, পালমোনারি হেমোরেজিস, সেজন্য। এখন which of the following HLA type is most commonly associated with the underlying diagnosis? এটা তো anti-GBM, C. হ্যাঁ, C. B27. C. না, B27 না, না, তো HLA এটা DR, diabetes। HLA B7 ছিল। SLA B7, এটা আমার মনে, আমার নিজেরই এটা মনে। HLA DR হতে পারে, DR2 B7 এ হবে, এ HLA DR2 ছিল। এ HLA DR HLA B1 15 is ratio 0:1. HLA DRB1 15 is to 0:1, restricted T cell epitopes
is recognized to play an important role in injury the anti-GBM associated glomerulonephritis. বাপরে বাপ, এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, HLA DRB1 15:01 restricted T cell epitopes in recognized to play an important role in injury to the anti-GBM associated glomerulonephritis. আচ্ছা, what is the best way to prevent the contrast induced nephropathy? এভাবেই পারবেন। Adequate hydration. Adequate hydration, ঠিক আছে? Adequate hydration. Acha. Which one of the following is the most likely diagnosis? A 33-year-old man has hepatosplenomegaly. He has urine output 1.5 liter per day. And with 2.2 gram proteinuria, his blood pressure revealed the serum calcium 2.92. বেড়ে গেছে। Creatinine হচ্ছে 60 and normal sized and non-obstructed kidney on ultrasound. What is the most likely diagnosis? Alport syndrome, multiple myeloma, non-Hodgkin lymphoma, sarcoidosis, Wells disease. ক্যালসিয়াম বেশি, হ্যাঁ ক্যালসিয়াম বেশি, তাহলে একটা একটা করে বাদ দেন ক্যালসিয়াম বেশি ধরে। মাল্টিপল মাইলোমাতে ক্যালসিয়াম বেশি থাকে। হজকিন লিম্ফোমা মেটাস্টাসিস হলে তাহলে আমরা ক্যালসিয়াম বেশি পেতে পারি। সার্কোইডোসিসে ক্যালসিয়াম বেশি পেতে পারি। ওয়েলস ডিজিজে ক্যালসিয়ামের সাথে রিলেটেড না, তাহলে দুইটা এমনি বাদ। সার্কোইডোসিস, হ্যাঁ এটা সার্কোইডোসিস আর কি, যেহেতু হেপাটোস্প্লেনোমেগালি আছে, ঠিক আছে, হেপাটোস্প্লেনোমেগালি আবার হচ্ছে কি আপনার ক্যালসিয়াম লেভেলটা হচ্ছে বেশি আছে। আরেকটা যদি দিত কথা তাহলে ভালো হইতো, যে বাইলেটারাল হাইলার লিম্ফ্যাডিনোপ্যাথি, ঠিক আছে, ওই শব্দটা দিলে আরো ভালো ম্যাচিং হইতো আর কি সার্কোইডোসিসের সাথে। তো এই সার্কোইডোসিসটা অ্যাকচুয়ালি আমরা রেসপিরেটরি সিস্টেমে পড়বো আর কি, ওইটা একদম মানে সবকিছু জানতে পারবো। Sarcoidosis most likely diagnosis, the clue here being high level of calcium and hepatosplenomegaly. এই দুইটা পয়েন্ট অ্যাকচুয়ালি সার্কোইডোসিসের সাথে ছিল। Although this condition may be asymptomatic, it is commonly present with fatigue, weight loss, arthritis, dry eye, and breathlessness, and can lead to an acute or chronic interstitial nephritis. The classical feature is the presence of non-causative granuloma with giant cell. It may occasionally present with the glomerulonephritis, most often membranous, which would account for the proteinuria and impaired renal function. This case, the renal disease usually responds well to steroid. Yeah. What is the most likely cause of our problem? Most likely cause of our problem কি? তাহলে a 45-year-old woman presents with increasing frequency of micturition, dysuria, and suprapubic pain 5 days after completing antibacterial treatment for E. coli. She is also using the barrier contraceptive. Her past medical history include the recurrent urinary tract infection. Urine microscopy shows that E. coli paise. What is the most likely cause of our problem? So atrophic vaginitis, chlamydial urethritis, interstitial cystitis, renal stone, use of spermicidal jelly. তাহলে রিকারেন্ট তার একটা ইউটিআই হিস্ট্রি আছে, ই কোলাই হচ্ছে পজিটিভ, কি হতে পারে কিসের জন্য? renal stone. হ্যাঁ রেনাল স্টোনের ক্ষেত্রে রিলাপস বা রিকারেন্ট ইউটিআই হয়ে থাকে আর কি স্পেশালি। Patient has had relapse which is diagnosed with the recurrence bacteria with same organism within 7 days of completing the antibacterial treatment. That implies the failure is eradication treatment. It usually occurs in condition in which it is difficult to eradicate the bacteria, such as stone, scarred kidneys, and polycystic disease and bacterial prostatitis. So reinfection occurs when bacteria is absent after treatment for at least 14 days, usually longer, followed by recurrence of infection with the same or different organism. So 73-year-old widow is undergoing the hemodialysis for CKD. Which one of the following is the most common problem that can rise in this case? তাহলে hemodialysis কি হতে পারে? So arteriovenous graft infection, hypocalcemia, protein caloric malnutrition, viral hepatitis, vitamin D deficiency. Hypocalcemia. এটা হচ্ছে আপনার প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন। হ্যাঁ এটা হচ্ছে যে পেশেন্ট গুলো হেমোডায়ালিসিস পায় তার 50% কেসে হচ্ছে প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন হয়ে থাকে, এই জন্য তাদেরকে মানলে হচ্ছে ডিম খাওয়ার জন্য বলে দেওয়া হয় যারা ডায়ালিসিস পায় আর কি, ডিম খাবে, দুধ খাবে, ঠিক আছে এগুলো।
Protein calorie malnutrition seen in up to 50% of patients and contribute substantially to increase the morbidity and mortality. Dietary restriction of foods with high phosphate content like milk, eggs, cheese, and decrease the protein intake, anorexia, nausea, and vomiting may all contribute to this condition. Which one of the following is the next most appropriate treatment intervention? At 82 years old man is admitted with confusion near say. The 82 adult is confusion. So there is no evidence of acute infection. On examination, there is a mass in the lower abdomen above the pubic symphysis. So blood testing reveal urea হচ্ছে 42.1, creatinine 540, অনেক বেশি, potassium হচ্ছে 6.7. He is given IV calcium and insulin and dextrose. Which one of the following is the next most appropriate treatment of intervention? So furosemide therapy, hemodialysis, intravenous rehydration, ardent renal ultrasound scan, urinary catheterization. Catheterization. তাহলে যেহেতু একটা মাস লাইক লেশন ওরা বলছে Catheterization. above the pubic symphysis, তার মানে ব্লাডার হচ্ছে ফুল হয়ে আছে, হ্যাঁ, obstruction. সো তাহলে আমরা একটা ক্যাথেটারাইজেশন করে দিতে পারি পেশেন্টকে, urinary catheterization. Which one of the following diagnosis fit best with this clinical picture? তাহলে কোনটা হতে পারে diagnosis? A 74-year-old man has history of fusiform aortic aneurysm under surveillance. He is reviewed by the GP and found to be suffering from malaise and back pain from the last few weeks. His blood result shows the normochromic normocytic anemia, raised ESR, and creatinine level হচ্ছে 285. তাহলে নর্মোক্রমিক নর্মোসাইটিক এনিমিয়া। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে একটা ব্যাক পেন আছে, হ্যাঁ, ব্যাক পেন ফর দ্য লাস্ট ফিউ উইকস। আচ্ছা, ESR creatinine level of বাড়ছে 285. CT scan suggests that he may be peri-aortic mass. Peri-aortic mass, এই কথাটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। Which of the following diagnosis fit best with this clinical picture? Lacking aortic aneurysm, lymphoma, renal artery stenosis, retroperitoneal fibrosis, transitional cell carcinoma. Leaking out. Retroperitoneal fibrosis. Lymphoma. আচ্ছা, এটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিস, যেটা এটা, হ্যাঁ, পেরি অ্যাওর্টিক মাস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কথা। নর্মোসাইটিক নর্মোক্রমিক এই কথাটাও আছে রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিসে। ইএসআর এবং ক্রিয়েটিন এগুলো হচ্ছে বেড়ে যায়। পেশেন্টের কিছু হিস্ট্রি থাকে আর কি, লাইক হচ্ছে আপনার লিডেলস থাইরয়েডাইটিস, মিথাইল সালজাইট নিছে, রেডিওথেরাপি যদি কোনো পেশেন্ট নেয়, তাদের ক্ষেত্রে স্পেশালি রেট্রোপেরিটোনিয়াল ফাইব্রোসিসটা হয়ে থাকে। Retroperitoneal fibrosis is 3 times as common in men is in women. Retroperitoneal fibrosis has the recognized associated with the abdominal aortic aneurysm. এই পেশেন্টে ছিল কিন্তু prolonged exposure to the methyl sarzide, although it may also be idiopathic. The cause thought to be an autoallergic response to the lack of steroid materials out of the atherosclerotic plaque. The ureters become embedded in dense retroperitoneal fibrous tissue, causing the unilateral or bilateral ureteric obstruction. This may extend from the L2 as far as the pelvic beam. Excretion urography reveals the ureteric obstruction at the level of the pelvic beam. Treatments with corticosteroids medically and with the surgical stenting of the ureteric obstruction. Response to the treatment with the steroid may be assessed with the serial measurement of ESR and supplemented by the radiological examination. Relapse from occur when steroids are withdrawn. Long-term follow-up is mandatory. Okay. Which one of the following is the most likely cause of his presentation? Most likely cause of his presentation. 46 years old woman complains of dysuria and flank pain. She also described the night sweat, gradual weight loss over the past few months. The night sweats and gradual weight loss, dysuria আছে, flank pain আছে, মানে টিবির মতো না। So blood pressure হচ্ছে 200 থেকে 100 despite taking the antihypertensive. Urine microscopy shows leukocyte and red cell. There is no significant bacterial growth. তাহলে হচ্ছে আপনার sterile pyuria. So renal tract shows the both kidneys 9 cm valvular length with the medullary calcification as important কথা, হ্যাঁ, যাতে টিবির সাথে থাকে।
Mild hydronephrosis on the left. So which one of the following is the most likely cause of our presentation? Acute pyelonephritis, arteriolocolic acid nephropathy, so medullary cystic kidney, reflux nephropathy, last one renal tract TB. TB. একদম clean cut history. Okay, this is our last question for today. So 58-year-old woman has been treated for 6 months of reflux disease by her GP. She also has a history of hypertension and Raynaud's syndrome and telangiectasia. So autoimmune screen reveals the positive extractable nuclear antibodies to ACL70. Renal function testing reveals the creatinine হচ্ছে 215. Which one of the following is the most likely cause of a renal dysfunction? তাহলে দেখেন Systemic sclerosis. ACL70 systemic sclerosis. lupus, membranous glomerulonephritis, rheumatoid arthritis, systemic sclerosis. আচ্ছা systemic sclerosis এর কোন টাইপ? ডিফিউশন আর লিমিটেড? এটা ডিফিউজ। Limited. লিমিটেড 70 টা হচ্ছে Limited. লিমিটেড না ডিফিউজে থাকে। ডিফিউজ 70 টা হচ্ছে লিমিটেডে থাকে আর সেন্টিমিটারটা সেন্টিমিটার কোথায় থাকে? লিমিটেডে। Centromere limited. আচ্ছা এটা আমরা একটু পড়ি যে esophageal dysmotility, telangiectasia, Raynaud's phenomenon, renal dysfunction are all feature of the systemic sclerosis. There is also likely to be calcinosis. Okay, autoimmune testing involve the anti-nuclear antibody testing, rheumatoid factor positive is 30, are anti-ACL70 positive in around the 50% patient with the anti-ACL70 correlated with the high risk of interstitial lung disease. এটা হচ্ছে diffuse সাথে থাকে, interstitial lung disease. Okay, pulmonary fibrosis. Treatment of center around the symptoms live with the use of proton pump inhibitor to treat the reflux disease, oxygen therapy, renal replacement therapy, lung or kidney transplant if required. There are no proven disease modifying drugs for this condition. Unfortunately, renal involvement of the systemic sclerosis carries the poor prognosis, with rapid worsening of the renal function and hypertension that poorly respond to the therapy. Associated pulmonary edema, fibrosis, hypertension, and cardiac fibrosis makes the treatment more difficult. তাহলে 70 টা হচ্ছে ডিফিউজে আর এন্টিসেন্টিমিয়ার যেটা থাকে লিমিটেড, ওইটা হচ্ছে লিমিটেড এর ক্ষেত্রে পাওয়া যায় আর কি। আচ্ছা আরেকটা হচ্ছে কোন সিস্টেমিক স্ক্লেরোসিসের পেশেন্টের যদি হাইপারটেনশন ডেভেলপ করে, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস বলে। সেটার ক্ষেত্রে সুপার ইম্পর্টেন্ট যে ট্রিটমেন্ট বা ড্রাগ সেটার নাম হচ্ছে আপনার এসই ইনহিবিটর, ঠিক আছে, এসই ইনহিবিটর। ওকে, এখন আপনাদের কিছু হোমওয়ার্ক আছে, ঠিক আছে। আমি হচ্ছে প্রতিদিন 70 কোশ্চেন করে আমাদের টার্গেট থাকবে পড়ার জন্য। ওকে, আপনারা যে কাজটা করবেন, আমাদের এখানে দেখেন টোটাল কোশ্চেন আছে কত? 294, তাই না? 95. হ্যাঁ 94.5। ওকে, সো আপনারা হচ্ছে 200 থেকে 230 30টা কোশ্চেন এই 5 টেস্ট থেকে হচ্ছে আপনারা হোমওয়ার্ক দেখেন 2-2.5 ঘন্টা কিন্তু আমরা 70 কোশ্চেন পড়ছি, তাহলে 30টা কোশ্চেন আপনারা প্র্যাকটিসের জন্য আপনাদের এটা পড়তে হবে। কারণ আমি যদি পড়ে যাই তাহলে আপনাদের কিন্তু প্র্যাকটিসটা হচ্ছে না, বুঝতে পারছেন? সো আপনাদের প্র্যাকটিসের জন্য প্লাস হচ্ছে আমাদের মানে টার্গেট হচ্ছে এক পার ডে হচ্ছে 100 কোশ্চেন, হ্যাঁ, সলভ করা। তো প্রিভিয়াসলি আমি সবগুলো বেছে এরকম করেই সলভ করাইছি, কারণ আপনাদের যদি প্র্যাকটিসটা না থাকে তাহলে কিন্তু আবার প্রবলেম, কারণ সেলফ ডিপেন্ডেন্ট হওয়া তো দরকার। হ্যাঁ, সেজন্য আপনারা আগামীকালকে 201 থেকে 230 এই 30টা কোশ্চেন আপনারা বাকি যে সময়টা আছে সেই সময় পড়তে হবে। পারা যাবে না? জি ভালো। হ্যাঁ ইনশাল্লাহ, কারণ আপনি যদি চেষ্টা করেন এই 30টা কোশ্চেন আসলে 1 ঘন্টাও লাগবে না পড়তে, ঠিক আছে, 1 ঘন্টা লাগবে না। সো এনিহাউ 30টা কোশ্চেন পড়ে ফেলবেন। ওকে, তাহলে আমাদের কালকে দেখা হবে 71 থেকে। হ্যাঁ, এখানে অবশ্যই সবাই একটু নিজ দায়িত্বে 30টা কোশ্চেন পড়বেন। আর এর মাঝখানে আপনাদের মাগরাবি লেকচার একটু দেখা বাকি থাকে, অবশ্যই দেখে ফেলবেন। মাগরাবি লেকচার না দেখে আসলে কোশ্চেনগুলো সলভ করাটা একটু টাফ। হ্যাঁ, জন্য সবাই হচ্ছে মাগরাবি শুনবেন, দেখবেন, তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম কোশ্চেন আনসার আপনি পেরে যাচ্ছেন। ওকে, তাহলে আজকে ফার্স্ট মেডিসিন সলভ কখন শুরু হবে? 9:30, 15 মিনিট পরে। আর আজকে 9:30, আর অন্যান্য দিন কয়টা থেকে শুরু হবে? 10টায়। 10টায় আগে শুরু করবো আর কি। হ্যাঁ, এটা নতুন পিডিএফ কি দেওয়া হয়েছে?